সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অদূরে বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1262তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ নাজমুল হোসেনের জীবনের ভালোবাসা মুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী নারী সেজে 18 বিয়ে করে এক পরী। সুন্দরী নারী সেজে 18টা বিয়ে করে এক পরী, কিন্তু কেন? এই গল্পটা ঠিক যতটাই রোমান্টিক ততটাই ভয়ঙ্করজনক। আজকের এই রাতটা অনেক বেশি সুন্দর। আমি চিন্তা করেছিলাম যে আজকে একটা প্রবাসীর গল্প রেকর্ড করব, একটা সৌদি প্রবাসী ভাইয়ের গল্প রেকর্ড করব, কিন্তু বাইরে যাওয়ার পর, বাইরের ওয়েদার দেখার পর, আকাশ দেখার পর, বৃষ্টি দেখার পর, হিমেল বাতাস দেখার পরে আমার মনটা চেঞ্জ হয়ে গেল এবং মনে হলো যে বৃষ্টি ভেজা এই মিষ্টি রজনীতে পরীর এই গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, যার জন্য এই গল্পটা রেকর্ড করতে বসলাম। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই নাজমুলের জীবনের এই বাস্তব গল্পটা, তাজ্জব হওয়ার মতো এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাজমুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার বাবা সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2জন ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে পর্যটক ঘেরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় কি করতেন এটা বলতে আমার খুব লজ্জা লাগছে। না, আমার বাবা খারাপ কোনো কিছু করছে না। আমার বাবা আমাদের এলাকাতে খুবই নামকরা একজন ধর্মীয় ব্যক্তি ছিলেন। শুধু আমার প্রফেশন, আমার জীবনের কথা চিন্তা করে আমার বাবার অতীত নিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। অনেকের কাছে হয়তো শুনতে খারাপ লাগছে, আসলে এটাই বাস্তব। ছোটোবেলা থেকে আমি বাবা মায়ের অনেক আদর আর ভালোবাসার মাঝেই বেড়ে উঠি। শৈশবে আমার পড়াশোনার প্রতি কোন মনোযোগ ছিল না। আমি পড়াশোনা করতাম না, কারণে অকারণে আব্বা আম্মার সাথে ঝগড়া করতাম, ভাইদের সাথে মারামারি করতাম। একরকম আমার পাড়ার দুষ্ট ছেলে হিসাবে আমি আমার পাড়ায় পরিচিত ছিলাম। এমন করতে করতে আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমাদের এলাকাটা ছিল সিলেটের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার ঘেঁষা কোনো এক পর্যটক নগরীর কাছাকাছি, যার জন্য আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের পর্যটক আসতো সারা বাংলাদেশ থেকে। ভ্রমণ প্রিয়াসী মানুষের ভালো লাগার, ভালোবাসার জায়গা ছিল আমাদের এখানে। এবং এখানে আসার পরে অনেক পর্যটকের সাথে, অনেক দর্শনার্থীদের সাথে আমার শৈশবের অনেক ছোটোখাটো ঘটনাও আছে। বিশেষ করে ছোটোবেলা থেকে আমি পর্যটকদের সাথে ঘুরে ঘুরে আমার সময় কাটাতাম। আর যারা এই পর্যটক নগরী এখানে আসতো, এরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি দেখতে শুনতে ছোটোবেলা থেকে অনেক বেশি সুদর্শন ছিলাম, একেবারে বিদেশির মতো ছিল আমার চেহারা। আমার মাথার যে চুলগুলো ছিল ওগুলো ছোটোবেলা থেকে কিছুটা সাদা এবং লাল প্রকৃতির ছিল। আমার চোখগুলো ছিল একেবারে বিড়ালের চোখের মতো। নর্মালি কোনো মানুষ দেখলে বিশ্বাস করতো না যে আমি বাঙালি ছেলে। সবাই মনে করতো আমি চায়না এবং ফরেনিয়ার, বিদেশি কোনো একটা ছেলে, এরকমভাবেই মনে করতো। যার জন্য দর্শনার্থীদের সাথে আমার একটা খুব মধুর সম্পর্ক হয়ে যায়। অনেকে আমাকে ডেকে নেয়, তাদের সাথে খাওয়া দাওয়া করাতো এবং অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের গানও গাইতো। এমন করতে করতে আমি মোটামুটি অনেকটা বড় হয়ে যাই। একটুখানি বড় হবার পরে তখন থেকে আমার মাথায় ইনকামের চিন্তাভাবনা চলে আসে। আমার পরিবারের মানুষরা আমাকে টাকা পয়সা দিত না যে ঠিক তা না, তাদের টাকায় আমি চলতে পারতাম না খুব বেশি একটা। আমার ভিতরে অধিক অর্থ উপার্জন করার জন্য নেশা জেগে বসে। আমি তখন চিন্তা করলাম যে কীভাবে টাকা ইনকাম করা যায়, এবং টাকা ইনকাম করার জন্য আমি এমন একটা পন্থা অবলম্বন করি, এমন একটা রাস্তা অবলম্বন করি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি আমাদের এলাকার ওই সুন্দর জায়গাটাকে একটা মাদক নগরী হিসাবে পরিণত করে ফেলি। দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে এবং এদের কাছে আমি বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মাদক দ্রব্য বিক্রি করি। আমার এক বড় ভাই ছিল, ওনার মাধ্যমে আমি তখন মাদক আনতাম ইন্ডিয়া থেকে। উনি ইন্ডিয়া থেকে আমাকে মাদক এনে আমার কাছে দিত এবং আমি যখন পর্যটকের কাছাকাছি যেতাম, ওনাদের সাথে মিশতাম, কথা বলতাম। এমন করে আমি চোখের দিকে তাকালে বুঝতে পারতাম যে কোন পর্যটক আসলে নেশা করে, কে নেশা করবে এটা আমি দেখলেই বুঝতে পারতাম। আর চেহারার দিকে তাকিয়েই তখন অফার করতাম যে স্যার এইটা আছে, লাগবে।
তো এই যা লাগবে সে বলতো হ্যাঁ লাগবে, এনে দাও, তো এনে দিতাম। এবং এনে দিলে আমাকে ওইটা টাকা দিত এবং বকশিস দেওয়া হতো। এরকম করে আমি মোটামুটি প্রায় অনেক টাকা ইনকাম করে ফেলি। টাকা ইনকাম করতে করতে ওই কিশোর বয়সে আমার মাথায় তখন নেশার ভূত চেপে বসে। আমি শুধু বিক্রিই করতাম না, আমি তখন নিজেও একজন মারাত্মক লেভেলের নেশাখোর হয়ে পড়ি। যে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে পর্যটকরা আদর করত, যার মাথায় হাত বুলিয়ে দিয়ে পর্যটকরা আনন্দ পেত, যাকে নিয়ে পর্যটকের এই নগরীতে আমার প্রিয় ভ্রমণ প্রিয়াসী মানুষরা ঘুরে বেড়াতো, আজ তাদের সামনে যেতে আমার লজ্জা লাগে। সারাক্ষণ চোখ দুটো লাল হয়ে থাকে, মুখ থেকে গন্ধ বের হয়। শুধু নেশা 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 করতে করতে আমি নেশার রাজ্যে ডুবে যাই। নেশায় বিক্রি করি এবং এরকম করতে করতে তখন আমার খরচের হারটা আরও বেড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে আমি প্রচুর পরিমাণের আপনার মানে টাকা পয়সার অনেক অভাবে পড়ে যাই। এই করতে করতে ঢাকা থেকে ঘুরতে আসা একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। এবং ওই মেয়েটার সাথে সম্পর্কটা হওয়ার আমি একটুখানি ছোটো করে বলি। এবং সম্পর্ক হওয়ার পর আমি এমন একটা নোংরা কাজ করি, আমার নিরাপত্তার কথা চিন্তা করে ডিটেলসে না বলি, শুধু এইটুকুই বলি, আমি ওই মেয়েটাকে ইন্ডিয়াতে পাচার করে দেই। মানে ইন্ডিয়াতে আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরে আমার বড় ভাই মেয়েটাকে ইন্ডিয়ায় নিয়ে খারাপ কাজ করায়। ওই একটা মেয়েকে বিক্রি করার পরে আমার ভিতরে তখন মনে হলো, আমি যদি 1 মাস 2 মাস 1 বছর মাদক ব্যবসা করে যে টাকা ইনকাম করি, ঠিক একটা মেয়ে যদি আমি বর্ডার থেকে পার করে ইন্ডিয়ায় দিতে পারি, তাহলে আমার তার চেয়েও বেশি টাকা ইনকাম হচ্ছে। আমি তার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারি। তাহলে আমি কেন নেশার পিছনে ছুটবো? আমি কেন মাদকের পিছনে ছুটবো? আমি মাদক আর নেশার পিছনে না ছুটে আমি যদি নারীর পিছনে ছুটতে থাকি, তাহলে আমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। এই বলেই না তখন আমার ভিতরে নেশা চেপে বসে, মেয়েদের নেশা। আমার এই গল্পটা আজ থেকে বহু বছর আগের। সে সময়তে এরকম ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ছিল, তবে অত বেশি না, হাতে হাতে না। হয়তো খুব বড় লোকদের কাছে মোবাইল ছিল, কিন্তু ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো ছিল না বললেই চলে। সে সময়টাতে আমি তখন ঘুরে ঘুরে মেয়ে টার্গেট করতাম। আমাদের সিলেট এবং সিলেটের বাইরে কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়, এবং কোনো একটা সুন্দরী মেয়ের সাথে আমি একটা প্রেমের সম্পর্ক তৈরি করতাম। এবং প্রেমের সম্পর্ক তৈরি করে মেয়েটারে বলতাম, চলো পালায়া যাব, তোমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না, চলো পালায়া যাব। তখনই বর্ডারের পাশে একটা ছোট্ট ঘর আমার রাখা ছিল, যেটা আমি নিজেই বানিয়েছিলাম। ওই ছোট্ট বিল্ডিং ঘরে মেয়েটারে নিয়ে লুকিয়ে রাখতাম এবং বর্ডারের নিরাপত্তার কথা চিন্তা করে বর্ডার ক্লিন হওয়ার পরে আমি ইন্ডিয়ার ওই ভাইয়ের কাছে মেয়েটাকে বিক্রি করে দিতাম। এরকম করে একটা দুইটা না, প্রায় অনেকগুলো মেয়েকে আমি ইন্ডিয়া সাপ্লাই করি। এবং নিজেকে নিজে তখন একজন অপরাধের রাজকুমার মনে হচ্ছিল, যে আমি অপরাধ রাজ্যের আমি রাজা, এমন একটা অবস্থা। প্রতিনিয়ত নেশা করা, মেয়েদের সাথে সম্পর্ক করা, আর এবং মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে এসে বিক্রি করা, এটাই ছিল আমার একমাত্র কাজ। অনেকেই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সত্যিকার অর্থে এটা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, তবে আমার এই কথাটা বাস্তব। নেশাখোর মেয়েদেরকে কেন জানি মেয়েরা একটু পছন্দ করে। যখন জানতে পারে যে এই ছেলেটা নেশা করে, তখন তার সাথে অনেক মেয়েরা আছে সম্পর্ক করে না বা কথা বলে না। কিন্তু নেশা করার আগে ছেলেদের নাকি ব্যবহার অনেক সুন্দর থাকে, চালচলন অনেক ভালো থাকে এবং চেহারা অনেক সুন্দর থাকে, যার জন্য অনেক মেয়েরাই নেশাখোর ছেলের প্রেমে পড়ে যায়। যদিও পরে তাকে বিয়ে করতে চায় না বা তার সাথে সম্পর্কে জড়াতে একটা সময় ব্রেকআপ করে ফেলে। এরকম করে নেশা করতাম, মেয়েদের সাথে ঘুরতাম, ওদের সাথে সময় কাটাতাম, ওদেরকে ইন্ডিয়া সেল করতাম। এই করে যেতে যেতে একটা সময় আমার কাছে মনে হলো যে এই ব্যবসাটা দিয়েই আমি একটা সময় কোটিপতি হয়ে যাব। এরকম করে করে আমি একটা বাইক কিনি, এই মেয়েদের বিক্রি করা টাকা দিয়ে একটা বাইক কিনি। তো বাইক কেনার পরে আমার ঘটনাটা ঠিক যখন থেকে শুরু হয়, এই জায়গা থেকে আমার ঘটনাটা শুরু। একদিন হলো কি, বর্ডারের কোনায় গিয়ে নেশা করে আসছি। বর্ডারের কোনায় গিয়ে ভরপুর নেশা করছি এবং নেশা করার পরে বাইক নিয়ে তখন বাসায় ফিরতেছে, ঘরে যাব। এবং ঘরে যাওয়ার ওই মুহূর্তে আমাদের এলাকাটার থেকে আমাদের গ্রামে যেতে হলে অনেকগুলো কটেজ, অনেকগুলো আবাসিক হোটেল পেরিয়ে, অনেকগুলো কটেজ পেরিয়ে আমাদের গ্রামে যেতে হয়, যেখানে হচ্ছে পর্যটকরা থাকে। এমন একটা কটেজের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করে একটা মেয়ে আমি দেখলাম যে আপনার পাশে আপনার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা ব্যাগ। এবং ওই ব্যাগটা দেখে মনে হলো যে এটা কোনো ট্যুরিস্ট হবে, কোনো ভ্রমণকারী মেয়ে হবে, এখানে দাঁড়িয়ে আছে। এবং যেহেতু এটা একটা কটেজের পাশে, আমি এখান থেকে মেয়েটার সাথে খারাপ কোনো কিছু করতে পারবো না। তো এরপরও মেয়েটা, আমি যখন বাইক নিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে সিগন্যাল দিল। রাত তখন আনুমানিক প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে। এরকম রাতের বেলায় কটেজের সামনে দাঁড়িয়ে যখন আমাকে সিগন্যাল দিল,
আমি তখন বাইকটাকে দাঁড়া করালাম। বাইকটা দাঁড়া করানোর পরে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আমার জীবনে আমি অনেক মেয়েকে বিক্রি করেছি, অনেক মেয়ের সাথে খারাপ কাজ পর্যন্ত করেছি, কিন্তু আমার চোখে এরকম কোনো সুন্দরী মেয়ে এর আগে আর পড়ে নাই। অপরূপ সুন্দরী চেহারার মায়াবী ওই মেয়েটাকে দেখার পরে আমি অদ্ভুতভাবে এই মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে বলতেছে, এবং মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম যে মেয়েটা কান্না করতেছে, তার চোখের পানিগুলো টলমল টলমল করতেছে এবং দেখে মনে হচ্ছে তার বুকের ভিতর হিমালয় পরিমাণের কষ্ট জমে আছে। আমি তখন বাইকটা দাঁড় করিয়ে বললাম, আপু কিছু বলবেন? বলে, ভাইয়া আপনার বাসা কোথায়, আমাকে এটা বলেন। পুলিশের মতো প্রশ্ন করার পরে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কেন, আপনি আমার বাসা কিনবেন? যেহেতু নেশাগ্রহ অবস্থায় ছিলাম। পরে বলতেছে, না ভাইয়া বাসা কিনবো না। বললাম, আপনি কি স্টেশনের দিকে যাবেন? আমি বললাম, কেন স্টেশনের দিকে কেন? বলে, আমাকে কি একটু স্টেশনে নামাই দিবেন? আমি বললাম, কি বলেন আপনি, আপনাকে স্টেশনে নামাই দিতে হবে কেন? আপনি কোথায় যাবেন? বলে, আমি ঢাকায় যাব। আমি বললাম, তো এখানে এত রাতের বেলা এখানে দাঁড়িয়ে আছেন? বলে, আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ও নেশা করে, আমার ভাল লাগে না, এই জন্য আমি ওর কাছ থেকে চলে আসছি। তো আপনি যদি আমাকে একটু কাউন্টারে দিয়ে আসেন, আমি ঢাকায় চলে যাব। এরকম করে কথাগুলো বলার পরে আমি অবাক হয়ে গেলাম যে একজন নেশাখোরের থেকে আরেকটা নেশাখোরের হাতে পড়ছো। ভাবতেছি ঠিক কী করা যায়, আমি বুঝতে পারতেছিলাম না। এবং অনেকক্ষণ ধরে মেয়েটার দিকে তাকিয়ে থেকে আমি ভাবলাম যে আরে বাবা, এটাকে তো অনেক বেশি টাকায় বিক্রি করা যাবে, এবং ওর যে চেহারা একেবারে পরীর মতো চেহারা, একে অনেক বেশি টাকা বিক্রি করা যাবে। আমি তখন বললাম, আপু আমি তো আসলে আমার বাসা ওইদিকে না, আমি তো আমাদের বাসায় যাচ্ছি। তো যেহেতু আপনি একটা বিপদে পড়ছেন, আপনি আমাদের এলাকার একজন পর্যটক, আমাদের এলাকায় ঘুরতে আসছেন, সো আপনাকে তো আমার সাহায্য করা দরকার। তবে আপু আমি আপনাকে আরেকটা কথা বলি, আমার কাছে মনে হয় কি যে ভাইয়াকে এইভাবে না রেখে আপনি একটু কটেজে যান, গিয়ে ভাইয়ার সাথে কথাবার্তা বলেন, এবং আই হোপ কথাবার্তা বললে সব কিছু ঠিক হয়ে যাবে। কেন সম্পর্কটাকে আরও কঠিন করে তুলতেছেন? মেয়েটা আমাকে বলতেছে, আপনি কি দিয়ে আসবেন নাকি আমি একাই হাঁটতে শুরু করব? আমি বললাম, না না না, একা হাঁটবেন কেন, তো ঠিক আছে দেন, আমি আপনাকে দিয়ে আসি, উঠেন। এইটা বলার পরে এই মেয়েটা প্রথম আমার বাইকে উঠলো, ব্যাগটা নিয়ে বাইকে উঠছে। তো আমি নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও না, আমি নেশাকর অবস্থায় কিন্তু সব কিছু বুঝতাম, কারণ আমি তো 24 ঘন্টা ওই নেশার মধ্যেই থাকি। তো যখন আমার ভাইকে উঠছে, ভাই আমার কাছে মনে হলো যে আমার ভাইকে কোনো মানুষই উঠে নাই। মানে আমার ভাইকে যদি একটা মানুষ উঠে তো বাইকে একটা জাকুনি দিবে, বা পিছনে একটু ওয়েট মনে হবে যে কেউ একজন উঠছে বা এই টাইপের কিছু। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার বাইকে কোনো মানুষই উঠে না, একদম বাইক ফাঁকা, এমনটা মনে হচ্ছে যে বাইকে কেউ উঠে নাই, এরকমটা মনে হচ্ছে। আমি তখন বাইক স্টার্ট করলাম, বাইক চালাইতে আসি, এবং চালাইতে 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 চিন্তা করতেছি যে কি করা যায়, এবং বাইকে তো কোনো মানুষ আসে বলে মনে হয় না। তো এরকম করতে করতে আমি নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমি বললাম, আপু এই রাস্তাটাতে একটু ঝামেলা আছে, এটা পুলিশের রাস্তা, এখান দিয়ে নিলে হয়তো আমার হুন্ডার তো কাগজপত্র নেই, পুলিশে ধরবে, আমি একটু আপনাকে এই সাইড দিয়ে না যাই, এই সাইড দিয়ে নিলে আমি আপনাকে তাড়াতাড়ি নিতে পারবো। এই সাইড হচ্ছে আমার বর্ডারের রাস্তা, আর বর্ডারের রাস্তা আমি টার্গেট করে ফেলেছি যে আমি মেয়েটাকে আমার যেই ইন্ডিয়া বর্ডারের পাশে যে আমার আস্তানা আছে, ওই আস্তানায় নিয়ে যাব, এবং নিয়ে গিয়ে আমি ওরে বিক্রি করে দিব। এই পরিকল্পনাই করে আমি তখন এই বর্ডারের পাশের রাস্তা দিয়ে তখন বাইক চালিয়ে যাচ্ছিলাম। মেয়েটা আমাকে বলতেছে, ভাইয়া এই রাস্তাটা সেফ তো, নিরাপদ তো? আমি বললাম, হ্যাঁ সেফ, নিরাপদ, কিছুই হবে না। অনেকটা যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে বাইক ঢুকাইতে আসি, আর মনে মনে ভাবতেছি যে মেয়েটা কোনো কিছু বলে কি না, আবার আমাকে বলে কিনা যে ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন বা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন, এরকম কোনো কিছু বলে কিনা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, এই মেয়েটা আমাকে না কিছুই বলছে না, আমাকে কোনো কিছুই বলতেছে না। আমি একেবারে বাইকটা প্রায় জঙ্গলের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তখন সে চুপচাপ বসে আছে। প্রথমে কিন্তু বলছিল জায়গাটা নিরাপদ তো, এটা বলছিল, কিন্তু এখন আর কিছু বলে না। একটা পর্যায়ে বাইকটা আমি একদম আমার ওই রুমের সামনে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি বললাম, আপু একটু নামবেন? সুন্দর করে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি বললাম, আপু আমার সাথে একটু এখানে আসবেন, আমার একটা আন্টি আছে, একটু আন্টির সাথে দেখা করে আমি চলে যাব, আপনি একটু আসবেন? পরে আমাকে বলতেছে, আমার যেতে হবে কেন, আপনি যান, আমি এখানে দাঁড়াই। আমি তখন বললাম, আরে রাগ করতেছেন কেন, আপনি একটা মেয়ে মানুষ, এখানে একা একা দাঁড়ায় থাকবেন, আমি আন্টির সাথে 5-6 মিনিট একটু আমার সময় লাগবে, আসেন, সমস্যা নেই, এটা আমার আন্টি, আসেন। এটা বলে আমি তখন মেয়েটার ডাক দিলাম, মেয়েটা তখন আমার পিছনে যাচ্ছে। বাট এই সময়তে না একটাবারে আমার মাথায় আসতেছে না, এইরকম অপরিচিত একটা মেয়ে আমার উপর এতটা নির্ভরশীল হয়ে যাচ্ছে কেন, বা আমি যেটা বলতেছি আমার সবগুলো কথা কেন এরকম অক্ষরে অক্ষরে শুনতেছে, আমাকে এইভাবে সাপোর্ট কেন করতেছে।
মানে আমার মাথায় নিয়ে জিনিসটা তখনও আসতেছে না যে আমাকে এতটা সাপোর্ট কেন হচ্ছে বা কেন আমার উপরে এতটা নির্ভরশীল, আমার সব কথা কেন অক্ষর অক্ষরে পালন করতেছে, এইসব কোনো কিছু আমি বুঝি না। একটা সময় ঘরের মধ্যে ঢুকলাম, রুমে ঢুকলাম, ঢোকার পরে মেয়েটা আমাকে বলতেছে, কই আপনার আন্টি কই? আমি বসেন আপনি, আমি আন্টিরে ডাক দিচ্ছি। এই বলে তখন মেয়েটা রুমে থাকা অবস্থা, আমি তখন বাইরে এসেই বাইরে থেকে দরজাটা লাগাই দেই। মানে দরজাটা লাগাই দেয়, এই যে আমি দরজা টান দিছি বা লাগাইছি, মেয়ে কিন্তু কোনো শব্দ করে নাই, ভিতর থেকে কোনো চিৎকার দেয় নাই বা বলে নাই যে আপনি দরজা কেন লাগাই দিচ্ছেন, এরকম কিছুও না। ঘরের দরজাটা লাগাই দিছি, লাগাই দিয়া পকেট থেকে মাল বের করে ইচ্ছা মতো নেশা করলাম। এই মানে দরজার সামনে বৈশা বৈশা নেশা করতে করতে চিন্তা করতেছি কি করব। আরও নেশা করলাম, নেশা করে ভাবতেছি যে কি করা যায়। এই যে মেয়েটারে ঘরের মধ্যে আটকে রাখলাম, এত সুন্দর মেয়ে, আমার জীবনে তো আমি এত সুন্দর মেয়ে দেখি নাই, এত পরীর মতো চেহারা, ওরে দিয়ে আমি কি করব। এবং একটু পরে হয়তো আপনার মানে আজানের টাইম হয়ে যাবে, ফজরে আজানও দিয়ে দিবি। এবং কি করা যায়, আর ফজরে আজান দিলেও এখানে কোনো ভয়ের কারণ নাই, কারণ এটা আমার গহীন জঙ্গল। এই জঙ্গলের ভিতরে মানুষ তো দূরের কথা, কোনো প্রশাসনের লোকও আসবে না, কারণ আমি আমার মাদক সাপ্লাইয়ের যে কাজটা করি, নারী সাপ্লাইয়ের যে কাজটা করি, এইটা আমি সম্পূর্ণ এই ঘর থেকে করি। এইটা এক কথায় বলতে গেলে আমার গোডাউন। আমি তখন ভাবলাম যে কি করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসছে। আইডিয়াটা আসছে ঠিক এরকম, আমি চিন্তা করতেছি জীবনে তো অনেক মেয়েরে বিক্রি করলাম, অনেক মেয়ের সাথে খারাপ কাজ করলাম, এই মেয়েটার আমি বিক্রি করব না, এই মেয়েটারে বিক্রি করব না, এই মেয়েটার সাথে আমি সংসার করব। হঠাৎ করে মাথায় এই জিনিসটা আসছে যে এই মেয়েটার সাথেই আমি সংসার করব। কারণ আমার বড় দুই ভাই বিয়ে করছে, বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে গেলে সবসময় মা বলে, তুই বিয়ে করিস না কেন, বিয়ে কর বিয়ে কর। বিয়ে করার জন্য আমার মা আমাকে বারবার প্রেশার দেয়। তো ভাবলাম এই মেয়েটা যেহেতু এত সুন্দর, আমি তারে বিয়ে করে তার সাথে সারা জীবন সংসার করব। এই মেয়েটার সাথে সারা জীবন থেকে যাব এবং তাকে আমি বিক্রি করব না। এবং বিক্রি করব না বলে মাথার মধ্যে তখন এই জিনিসটা চেপে বসলো, বা একটা নতুন আইডিয়া তখন মাথায় আসলো যে মেয়েটাকে আমি বিক্রি করব না। আবার চিন্তা করতেছি, আমি যে বিক্রি করব না, এই মেয়েটাকে আমার সাথে সংসার করবে। আমি তো দেখতে শুনতে যেমনই হই, কিন্তু আমি তো আসলে একজন মাদক সাপ্লাইকারী, একজন নারী সাপ্লাইকারী, এবং আমি তো একটা মাফিয়ার সদস্য, আন্ডারওয়ার্ল্ডের সদস্য। আমার মতো এরকম একটা খারাপ ছেলেকে, নেশাখোর ছেলেকে এই মেয়েকে বিয়ে করবে? এই মেয়ে তো দেখতে এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মেয়ে তো তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসছে, তার কারণ তার বয়ফ্রেন্ড নেশা করে, আর আমি তো নেশা তৈরি করি। তো এই মেয়েকে আমাকে বিয়ে করবে। একটা পর্যায়ে ভাবলাম যে যাই হোক, যদি বিয়ে করে তাহলে ভালো, মেয়েটার সাথে সংসার করব। আর যদি বিয়ে না করে তাহলে একবার ইউজ করে ইন্ডিয়ার বর্ডারে সাপ্লাই করে দিব, মানে বিক্রি করে দিব। এই চিন্তা করতে করতে আবার এটাও ভাবতেছি, কী রে, এত টাইম পেরিয়ে গেল, এত সময় পেরিয়ে যাচ্ছে, মেয়েটা ঘরের মধ্যে আছে, একটা সারা শব্দও কেন করতেছে না? দরজাও তো নক করতে পারে বা ভিতর থেকে কথা বলতে পারে, ভিতর থেকেও কোনো কথাবার্তার শব্দ আসছে না, মেয়েটারও কোনো শব্দ বেরোচ্ছে না। একেবারে চুপচাপ মেয়েটা ঘরের মধ্যে আছে, কোনো শব্দ কেন করে না? এরকম একটা ঘরের মধ্যে যদি কোনো একটা মেয়েকে আটকায় রাখা হয়, অ্যাটলিস্ট দরজা তো এসে থাপড়াবে বা দরজা তো ধাক্কা দিবে। তা মেয়েটা কোনো দরজাও ধাক্কা দিচ্ছে না, কারণটা কি? আবার বাইরে দিয়ে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বাতিও জ্বলতেছে, বাতিও বন্ধ করে নাই। অনেকক্ষণ পরে আমি তখন করলাম কি, আপনার প্রায় অনেকক্ষণ পরে তখন আমি দরজা খুলছি। দরজা খোলার পরে দেখলাম মেয়েটা তখনও চুপচাপ বসে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। আমি তখন বললাম, কী ব্যাপার, বসে আছেন কেন, কিছু বলবেন না? বলে, না, কি বলবো বলেন। আমি বললাম, এই যে আমি আপনাকে এখানে নিয়ে আসলাম, ঘরের মধ্যে আটকায় দিলাম, দরজা আটকিয়ে দিলাম, কিছু বলবেন না? বলে, কই, আপনারা বললেন যে আপনার আন্টিকে নিয়ে আসবেন, আমি তো আপনার আন্টিকে দেখতে পাচ্ছি না, আপনার আন্টি কোথায়? আমি বললাম, এখানে আমার কোনো আন্টি থাকে না। বলতেছে, মানি, আপনারা বললেন যে এখানে আপনার আন্টি থাকে, আপনার আন্টির কাছে আমাকে নিয়ে আসছেন। আমি বললাম, না, এখানে আমার কোনো আন্টি থাকে না, এখানে শুধুমাত্র আমিই থাকি। আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি যদি আমার এই প্রস্তাবটা মেনে নাও তাহলে তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। মেয়েটা আমাকে তখন বলে, ও আচ্ছা বুঝছি, আপনি কি চাইতেছেন, আপনি কি আমাকে এই জন্য ধরে আনছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যদি এটা আপনার করতে ইচ্ছে হয় তাহলে করেন। মানে ওই আমাকে নিজ থেকে সব কিছু মেলে দিচ্ছে। আমি তখন বুঝতে পারি না যে কী ব্যাপার। আমি চাওয়া মাত্রই, মানে আমি যেমনটি চিন্তা করতেছি সে ঠিক তেমন লাইনে হাঁটতেছে। পরে আমি বললাম যে, আসলে আপনি আমাকে কী মনে করবেন এটা আমি জানি, আপনি আমাকে খারাপ ছেলে মনে করতেছেন, আমি আপনার সাথে খারাপ কাজ করবো, আসলে খারাপ কাজ আমি আপনার সাথে করব না। আমি আপনাকে এখানে নিয়ে আসছি, আমার আপনাকে অনেক ভালো লাগছে, আপনাকে অনেক পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এইটা বলার পরে মেয়েটা তখন একটা মুচকি হাসি দিল, হাসি দিয়া বলল, আপনি জানেন যে আমি আর বয়ফ্রেন্ড, মানে আমরা অলরেডি একটা ছেলের খাট থেকে আমি উঠে আসছি,
একটা ছেলের খাট থেকে উঠে আসার পরে আপনি আমাকে বিয়ে করবেন, আমার সাথে সংসার করবেন, আপনার খারাপ লাগবে না? আমি বললাম, আসলে খারাপ লাগা ভালো লাগা এসব কিছু বুঝি না। আপনাকে প্রথম যখন দেখলাম তখন থেকেই না বুকের ভিতরটাই জানি হঠাৎ কেমন করে উঠলো। মনে হলো বাকি জীবনটা যদি আপনার সাথে কাটাতে পারি তাহলে হয়তো অনেকটা ভালো থাকবো। মেয়েটা তখন হাসি দিয়ে বলে, এটাকে ভালো লাগা বলে না, আর এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে ক্ষণিকের ভালো লাগা। হয়তো আমাকে আপনার ক্ষণিকের ভালো লেগেছে, তাই হয়তো আপনি আমার সাথে এগুলা বলতেছেন। তো ক্ষণিকের ভালো লাগাটা ক্ষণিকের মধ্যেই মিটিয়ে দেন। আপনার যা ইচ্ছা আমার সাথে করেন, করে আমাকে কাউন্টারে দিয়ে আসেন। আমি তখন বললাম, দেখো আমি তোমার সাথে আসলেই মজা করতেছি না, দুষ্টুমি করতেছি না, তোমার নামটাকে একটু বলবা? বলে, আমার নাম হচ্ছে ছায়া। আমি বললাম, ছায়া দেখো আমি সত্যিই তোমাকে পছন্দ করি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি তোমাকে আমার পরিবারের কাছে নিয়ে যাব। মেয়েটা আমাকে বলতেছে, আমি তো আপনাকে বিয়ে করব না, আর আমি তো একটা বারের জন্য বলি না আমি আপনার পরিবারের কাছে যাব, আমি আপনার পরিবারের কাছেও যাব না, আমি আপনাকে বিয়েও করব না। আপনার যা করার করে আপনি আমাকে বড় ইয়াতে দিয়ে আসেন, কাউন্টারে দিয়ে আসেন, আমি ঢাকায় চলে যাব। আমার তখন খুব রাগ উঠে গেল। রাগ উঠে আমি তখন দরজাটা আটকে আবারও বাইরে চলে আসলাম। এসে ভাবতেছি, আর এই শালির এত মিজাজ কেন, এত রাগ দেখাইতেছে কেন? অলরেডি এক ছেলের খাট থেকে উঠে আসছে, এখানে এসে আমার সাথে এরকমটা করতেছে। যা বাল, যা হবার হয়েছে, এই মেয়ে কি আর ভালো হইব? অবৈধ কাম টাম কইরা এরে বিক্রি করে দিব, বর্ডারে নিয়ে বিক্রি করে দিব, আমার কাম সারার পরে বর্ডারে নিয়ে সেল করে দিব, এরপরে যা আছে তা হইব। এরপরে এই মেয়েটি নিয়ে আমার আর চিন্তা করার দরকার নাই, এটা ভাবতেছি। ভাবতে ভাবতেই হঠাৎ করে দূর থেকে ফজর আজানটা দিল। আজানটা দেওয়ার পরে আমি ওই মেয়ের আবার দরজা খুলে বললাম, আপনি নাস্তা করবেন? বলে না। আমি বললাম, এখানে ফ্যান আছে, ফ্যানটা ছেড়ে দিয়া শুয়ে থাকেন। এটা বলে আমি তখন বাইকটা টান দিয়ে বাইরে গেছি। বাইরে থেকে আমি তখন দরজাটা লাগাই গেছি, মানে রুমের দরজা লাগাইছি, গেটের দরজা লাগাইছি। লাগাইয়া বাইকটা টান দিয়ে অনেক দূরে গেলাম, ওখান থেকে নাস্তা নিয়ে আসলাম। আপনার দোকানে গেছি, ওখান থেকে নাস্তা টাস্তা নিয়ে আমি বাইক নিয়ে আবার ওই জায়গার মধ্যে আসছি। আসার পরে দরজা খুললাম, খুলে দেখি মেয়েটা ফ্যান দিছে ঠিক আছে, বাট ওখানে বসে আছে, তখনও ওভাবেই বসে আছে। আমি বললাম, কী ব্যাপার, আপনি শুবেন না? আপনার শরীর খারাপ লাগতেছে না যে সারা রাত না ঘুমিয়ে জার্নিং করলেন, এখন আবার বসে আছেন? পরে বলতেছে, শুবো না, আমি বাড়ি যাব, আমাকে আমার কাউন্টারে দিয়ে আসেন। আমি বললাম, আচ্ছা দিয়ে আসা যাবে, আপনি আগে নাস্তা করেন। দুজনে মিলে নাস্তা করি। নাস্তা দিলাম, মেয়েটা খাচ্ছে না। পরে আমি জোর করে বললাম, আপনি খান। এরকম করে যখন তার সাথে জোরাজোরি করতেছিলাম, ওই তখন আমাকে বল, আমার সাথে জোরাজোরি করলে এর প্রতিফল ভালো হবে না, আপনি রেখে যান, আমি পরে খাবো। এইটা বলার পরে আমি তখন রেখে গেলাম, বাইরে গেলাম। বাইরে থেকে আবার এসে দেখি খেলো না। আমি বললাম, কী ব্যাপার, খাইলেন না কেন? আপনারা বললেন খাবেন। বলে, আমি ডিম খাবো, আমার জন্য ডিম নিয়ে আসেন, আমি ডিম সিদ্ধ খাবো। আমি বললাম, তো ঠিক আছে। এবার আমি কী করলাম, আবারও বাইক নিয়ে গেছি, অনেক দূরে গিয়ে ওইখান থেকে আমি 2টা ডিম সিদ্ধ নিয়ে আসছি। আসার পরে মেয়েটা 2টা ডিম খাইলো, কিন্তু অন্য নাস্তা খাইলো না, অন্য কোনো কিছু খাইলো না। আর 2টা ডিম খাওয়ার পরে শুয়ে পড়ছে। আমি তো ভাই আমার কাম কাজে সব কিছু বন্ধ। দুপুরের পরে আমি তখন আবার তার জন্য ভাত তরকারি অন্য অন্য খাবার নিয়ে আসছি। অন্য খাবারগুলো আনার পরে আমি তারে ডাকতেছি, শুয়ে আছে। আমি বললাম, উঠেন ছায়া, উঠেন, নাস্তা মানে ভাত খাবেন। পরে উঠছে, ওইটা আমারে বলতেছে, আপনি আচ্ছা আমার কাছে কী চান বলেন তো, আপনি আমার কাছে কী চাচ্ছেন? আমি বললাম, আমি তো যেটা বললাম সেটা বললামই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই, একসাথে এক ঘরে সারা জীবন কাটাতে চাই। মেয়েটা তখন আমাকে বলে, বিয়ে করার পরে আপনি আমার কাছে যেটা পাবেন এটা তো বিয়ের আগেই পাইতেছেন, এটা তো বিয়ের আগেই পাচ্ছেন, তাহলে বিয়ে কেন করতে হবে? আমি তো আপনাকে সব এভাবেই দিতে রাজি আছি, তা বিয়ে কেন করতে হবে বলেন? আপনি তো এভাবেই সব কিছু নিতে পারেন। আমি বললাম, দেখেন আপনি আমাকে যতটা খারাপ ছেলে মনে করতেছেন, আমি আসলেই ঠিক ততটা খারাপ না। এরকম কোনো চিন্তা ভাবনা, এরকম কোনো মানে আমার মাথায় আসে নাই। আসলে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি এই জন্য আপনাকে বিয়ে করতে চাই। মেয়েটা আমাকে তখন আমার সাথে রাগারাগি করলো, করে সে খাওয়া দাওয়াও করলো না। এই করে করে পরের রাত আসছে। পরের রাত আসার পরে আমি আমার এক বন্ধুর সাথে, বন্ধু বলতে আমার ওই লাইনেরই এক বন্ধুর সাথে তখন বিষয়টা শেয়ার করি। রাত তখন প্রায় 9টার মতো বাজে। ওই পর্যন্ত কিন্তু আমি মেয়েটার ওই ঘরের মধ্যে আটকাই রাখছি, তারা ঘরবন্দি করে রাখছি। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরে বললাম যে, বন্ধুরে আমি তো একটা টেনশনে আছি, আমার একটু সমাধা বের করে দে। বলে, কি? আমি বললাম, এই ঘটনা। বিস্তারিত ওর কাছে বলার পরে ও আমারে বলে, তুই কি পাগল? তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি কখনোই হবে না? আমি বললাম, বাড়ি তুই আমারে পাগল বলতেছিস কেন? আমি পাগলের মতো কী করলাম? ও আমারে বলে, আরে এই মেয়েটা তো অলরেডি একটা ছেলের সাথে থাইকে আসছে, এরপরে 2 দিনের মধ্যে তুরে বলতেছে খারাপ কাজ করার জন্য, কিছু একটা করার জন্য, তুই করস না? তোর বেটা, এরকম মেয়ে কখনো ভালো হয়? এরকম মেয়েদের সাথে সংসার করলে জীবনে ভালো হবে? তুই যদি না পারস আমারে নিয়ে যা, আমি সহ কইরে ডরে ছেড়ে দিই, বড়ের দিকে চলে যাক। আমি বললাম, দেখ বন্ধু,
আসলে মেয়েটারা ভাল লাগে রে, এই ভাল লাগা থেকে বলতেছিলাম। ও আমারে বলে, বন্ধুরে কোনো নারীর ফাঁদে পড়িস না, তাইলে পুরো ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবো, এরকম কোনো কিছু করা যাবে না। তুই দরকার ইউজ করে প্রয়োজনে একদিনের জায়গা 3 দিন রেখা পরে সেল করে দে। আমি বললাম তাইলে এটাই করবো। ওই রাতের বেলায় তখন আমি রুমে আসছি এবং আসার পরে আমি আপনাকে কী বলবো ভাই, আপনার কাছে অবাক লাগবে শোনার পরে। রুমে আসার পর আমি দেখি কি জানেন, মেয়েটা এক অশ্লীল একটা পোশাক গায়ে দিয়ে আছে, যেটা গায়ে দিলে বা যেই পোশাকে দেখলে যেই কোনো ছেলেরই এই মেয়ের প্রতি খারাপ কামনা জাগবে, যে কোনো ছেলেরই খারাপ কামনা জাগবে, এরকম একটা পোশাক পরে আছে। একে তো আমি তাকে বন্দি করে রাখছি, তারা আটকায় রাখছি, এবং এই অবস্থার ভিতরে তার দরকার পর্দা হয়ে থাকা বা আমার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করা, সেভ করা। এইটা না করে ও এমন পোশাক আশাক পরে আছে যেন আমার প্রতি, মানে তার প্রতি আমার আরও আকর্ষণ জাগে, এবং যেমনটি সে চেয়েছে তেমনটি হয়েছে। আমি সেদিন ইচ্ছায় বা অনিচ্ছায় যাই হোক, আমি তার সাথে এই অবৈধ সম্পর্ক যেটাকে বলে এইটা আমি করে ফেলি। করে ফেলার পরে আমি তার খুব ধমকাই যে এখনও সময় আছে, আমারে বিয়ে করো, আর যদি না করো তোমার কপালে খুব দুঃখ আছে। পরে মেয়েটা আমাকে বলতেছে, আর দুঃখ কি, যা করার তা তো করলেনি, এখন ছেড়ে দেন। আমি তখন বললাম, ছেড়ে দেওয়া এত সোজা, এত সহজে ছেড়ে দিব? এটা আপনি চিন্তা করলেন কেমনে? এত সহজে ছাড়া হবে না, আমি আপনারা আরও ইউজ করব। বলে হ্যাঁ করেন, আপনার যা ইচ্ছা করেন। আমি প্রতিদিন তারে খাওয়াইতে আসি এবং প্রতিটা নিয়তই তার সাথে আমি এই ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছি, শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি, তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সবই করতেছি এবং এগুলোও করতেছি। এভাবে প্রায় একটা সপ্তাহ কেটে গেল। ওই একটা সপ্তাহের মধ্যে মেয়েটা আমি ঘরের মধ্যে আটকে রাখছি। তো একটা সপ্তাহের মধ্যে আমি কিছু কিছু বিষয় আপনাকে একটু ক্লিয়ার করে বলি। এই মেয়ে যখন রাতের বেলায় ঘুমাইতো না, একটু অন্যরকমভাবে ঘুমাইতো, সাপে যেরকম এরকম পেঁচিয়ে টেঁচিয়ে ঘুমায় না, ওরকম হাত পা পেঁচিয়ে ঘুমাইতো। এবং তার চলন বলন বা খাওয়ার ধরন, এই সব কিছুই না স্বাভাবিক কোনো মানুষের মতো ছিল না। যে কোনো স্বাভাবিক মানুষ এরকম না, পুরো অস্বাভাবিক একটা মানুষের মতো ছিল। তাকে দেখলেই না যে কারো ভয় লেগে যাবে, এরকম একটা অবস্থার মধ্যে সে আছে। সপ্তাহখানিক থাকার পরে এরপরে স্লট আসতেছে, আমি তো অন্য মেয়েও আনতে পারতেছি না, বা অন্য গ্রুপের কোনো মেয়েও এখানে ঢুকে ওইটারও সেল করতে পারতেছি না। আমি তখন ভাবলাম যে কি করা যায়, আমি তো আর কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে কি করব। একটা পর্যায়ে মেয়েটার সাথে 1 সপ্তাহ ধরে যা করার তা করলাম, এবং নিজের যতটুকু ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাও পূরণ করলাম। কিন্তু তারপরও এই মেয়েটাকে আমার সেল করতে ইচ্ছে করতেছে না, তাকে আমার বিক্রি করতে ইচ্ছে করতেছে না। যতই ভাবি তারে বিক্রি করে দিব, তারে সেল করে দিব, ভিতর থেকে মনে হয় কেউ একজন বলে ওঠে যে না, আরেকটু চেষ্টা কর। ভিতর থেকে কেউ একজন বলে ওঠে যে আরেকটু চেষ্টা করলে হয়তো মেয়েটাকে পেয়ে যাবে, আরেকটু ট্রাই করলে, আরেকটু চেষ্টা করলে হয়তো মেয়েটা তোকে বিয়ে করবে, বা এরকম কিছু একটা তখন ভিতর থেকে বার জাগতেছে। যখন এরকমটাই বারবার হচ্ছে, চিন্তা করলাম যে কি করা যায় তাইলে। আমি আবার ওরে বুঝাই, এবং যতবার ওর কাছে যাই ঠিক ততবারে ব্যর্থ হাতে ফিরে আসি। এমন করতে করতে প্রায় 15 দিনের মতো ঘরের মধ্যে আমি মেয়েটার আটকায় রাখি। এই 15 দিনের মধ্যে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি বিয়ার করি, ঘরের মধ্যে আটকায় রাখি, এবং 15 দিন পরে আমি একদিন তার কাছে কান্না করে দিই। প্রচুর ইমোশনাল হয়ে পড়ি তার উপরে, ওর উপরে এত টর্চার করি, তার সাথে এত খারাপ কাজ করি, তার গায়ে পর্যন্ত হাত তুলি। এরপরও মেয়েটা আমাকে কেন বিয়ে করতে রাজি হয় না। একদিন তার পা চেপে ধরে বললাম যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি আজকে তোমাকে ছেড়ে দিব, এবং তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে কাউন্টারে দিয়ে আসবো। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, কাউন্টারে দিয়ে আসার আগে দেখো, আমি খুব খারাপ একটা ছেলে, আমার মতো খারাপ কোনো ছেলে হয় না। আমি মাদক সাপ্লাই করতাম এবং আমি এই ধরনের খারাপ কাজগুলো করতাম। এই বাংলার বুকে হাতে গোনা কয়েকটা খারাপ ছেলের মাঝে আমি একজন। বিশ্বাস করো, আমার মনে ইচ্ছা জাগছিল যে আমি তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে নিয়ে এক ঘরে থাকবো, তোমার সাথে বাকি জীবন কাটাবো, তোমাকে ভালোবাসবো। ওরকম একটা ইচ্ছা হয়েছিল যে জীবনটা থেকে ফিরে আসবো। কিন্তু তুমি আমাকে ভালো হতে দিলা না। তোমার সাথে খারাপ কাজ করার পরেও আমি তোমাকে বিয়ে করতে চাই, তার তোমার বোঝা উচিত যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। যদি ভালোই না বাসতাম তাহলে যেই কাজগুলো করেছি এরপরে তোমাকে বিয়ে করার কথা মুখেও আনতাম না। দেখো, তোমাকে বিয়ে করে আমি না ভালো হয়ে যেতে চাই। আমি আর কোনো মেয়েকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে, বাংলার বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় সেল করতে চাই না। আর কোনো মাদক দ্রব্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে চাই না। আর কোনো খারাপ কাজের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। আমি এবার একটু ভালো হতে চাই, আর ভালো হতে চাই বলে আমি তোমাকে এই কথাগুলো বললাম। এত ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলার পরেও না মেয়েটার মনে বিন্দু মাত্র কোনো ইমোশন জাগলো না। এরপরে বলতেছে যে আপনি আমাকে দিয়ে আসেন। সেদিন আমি তার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেলি, যেহেতু চলেই যেতে চায় তাহলে দিয়েই আসবো। এভাবে কতদিন রাখবো বলেন? জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়?
আমি তখন তার ব্যাগ ট্যাগ সব রেডি করতেছি, এমন সময় দেখলাম মেয়েটা হঠাৎ করে আমার হাত চেপে ধরে। হাত চেপে ধরে আমারে বলে, সত্যি আমাকে বিয়ে করলে ভালো হয়ে যাবেন? আমি বললাম, আলবাত বলছি, আমি তোমাকে বিয়ে করলে ভালো হয়ে যাব, আমি আর কোনো খারাপ কাজ করব না। বলে, তাহলে কি খাবেন? আমি বললাম, আমি মাঠে ঘাটে কাজ করব, আমাদের এখানে কাঠ কাটা যায়, জঙ্গলে কাঠ কাটবো, কাঠ কেটে এগুলা ঢাকায় সেল করব, এগুলা ট্রাকে সেল করব। আমি পরিশ্রম যা করা দরকার আমি সব পরিশ্রম করব, যা করতে হয় আমি তাই করব, যেটা করা দরকার আমি সেটাই করব। এরপরেও আমি কখনোই তোমাকে কষ্ট দিব না, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। এটা বলে আমি কান্না করে দিই। মেয়েটা বলে, যান কাজী নিয়ে আসেন। আমি বললাম, কাজী? বলে, হ্যাঁ কাজী নিয়ে আসেন। আমি বললাম, তার মানে তুমি আমাকে বিয়ে করবা? বলে, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। কথাটা শোনার পরে না খুশিতে আমার মনটা তখন আত্মহারা হয়ে গেল। আমি যখন কাজের জন্য যাচ্ছিলাম, মেয়েটা তখন হঠাৎ করে বলতেছে, একটা কথা বলি। আমি বললাম, বলো। বলে, কাজী নিয়ে এসে একটা হুজুর নিয়ে আসেন, আপনি শুধু আমাকে কলমা পরে বিয়ে করেন। আমি বললাম, কেন, তুমি কি আমার সাথে ডকুমেন্ট করতে ভয় পাও? বলে, না আসলে আমি আমার বাসা থেকে আসার সময় আমার কোনো ডকুমেন্ট নিয়ে আসি নাই। এখন আপনি যে আমাকে বিয়ে করবেন, তা আমার জন্ম নিবন্ধনের কাগজ বা আমার ভোটার আইডি কার্ড এগুলো তো লাগবে, এই সমস্ত কোনো কিছুই তো আমার কাছে নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমি একটা হুজুর নিয়ে আসি, আমাদের ওই বর্ডারের মসজিদের একটা হুজুর, এবং ওনাকে আনার পরে উনি তখন অবাক হয়ে গেল মেয়েটাকে দেখার পরে, এবং দেখার পরে উনি কেমন যেন ওনার চোখগুলো খুব বড় বড় করে ফেললো, এবং মেয়েটা ওনার দিকে তাকানোর পরে ওনার মোডটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল ওই হুজুরের। আমি আপনাকে ক্লিয়ার করে বলি, হুজুর যখন ঘরে ঢুকলো, মেয়েটাকে দেখার পরে মনে হলো হুজুর কোনো জিন বা ভূত দেখতে পাইছে, হুজুর এরকম একটা ভয় পেয়ে গেছে। এবং মেয়েটা তখন মাথাটা উঠে যখন হুজুরের চোখের দিকে তাকালো, মুহূর্তের মধ্যে হুজুর জানে কেমন পরিবর্তন হয়ে গেল। এবং এই মেয়েটার সাথে হুজুর আমাকে ওখানে কলমা পরাইয়া দেয়, যেভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মেয়েটাকে আমাকে বিয়ে করাই দেয়। এবং বিয়ে করাই দেওয়ার পরে এই মেয়েটাকে আমি তখন আমার ঘরের মধ্যেই রাখি। রাতের বেলায় তার নিয়ে আমি বের হই। রাত যখন একেবারে গোধূলি থাকে, অন্ধকারচ্ছন্ন থাকে, ওই মুহূর্তটাতে আমি তার নিয়ে পাহাড়ের আনাচে কোনাচে বা আপনার জায়গাগুলো তো অনেক সুন্দর, কারণ এটা তো ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ঘেঁষে কোনো এক পাহাড়ের চূড়ায় বাঁধা সংসার। তো দেখা যায় আমি তখন পাহাড়ের উপরে উঠি, ওর সাথে বসে বসে রাতের বেলায় আকাশের তারা দেখি, মায়াবী চাঁদটা দেখে ওর মুখের দিকে তাকাই। যতক্ষণই ওর সাথে থাকি, যতটা সময় ওর সাথে থাকি, আমার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীটাই আমার কাছে স্বর্গীয় রাজ্য হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমি স্বপ্নপুরী একজন মানুষ। ওর মতো এত সুন্দর একটা মেয়ে যে কিনা অন্ধকার ঘরে বসে থাকলেও না মনে হয় পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, যার মুখের কথা শুনলে মনে হয় যেন কবিতার কবিতা আবৃত্তি করতেছে। ওর দিকে তাকালে মনে হয় আমি নিশ্চিত একটা চন্দ্র বা সূর্যের দিকে তাকিয়ে আছি। এত ভালো লাগে, এত ভালোবাসার এই সময়গুলো আমি কোনোভাবেই ভুলতে পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে, ওর প্রতি আমার ভালোবাসার মাত্রাটা ঠিক ততটাই বাড়তেছে। এভাবে প্রায় সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে আবার এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, ও না একটু ভয় পাইতো, যে ধরেন যে কোনো মানুষের সামনে যে কোনো সময় যেতে চাইতো না, বা মানুষের কাছ থেকে একটু নিজেকে আড়াল করে রাখতো। ধরেন কোনো একজনের সামনে ওকে নিয়ে গেছি, ওই দেখলে না কেমন ভয় পেয়ে যাইতো, মানে অন্যদিকে চেয়ে ফেলতো বা কারোর সামনে পড়তে চাইতো না। এরকমভাবে প্রায় 2 মাসের মতো আমি ওর ওই ঘরের মধ্যে আটকায় রাখি, এবং 2 মাস ওর সাথে আমি একরকম সংসার করি। 2 মাস পরে আমি একদিন আমার মাকে বিষয়টা জানাই, আমার মাকে বলি, এবং বলার পরে আমার মা একদিন আমার সাথে আসে। তো এটা কিন্তু আমি ছায়ার অনুমতি ছাড়া এই কাজটা করি, মানে ওকে আমি বলি না যে আমি আমার মাকে নিয়ে আসবো বা আমার মা তোমাকে দেখতে চাইছে। মাকে হঠাৎ করে একদিন নিয়ে আসি এখানে, এবং ওই সময়টাতে কিন্তু ভাই আমি কোনো খারাপ কাজ করি না। আমার কাছে যে জমানো টাকাগুলো আছে, ওই জমানো টাকাগুলো দিয়ে খাচ্ছি, ওগুলো দিয়ে চলাফেরা করতেছি, ওগুলোর উপরেই পুরো ডিপেন্ডেন্ট। আমি কিন্তু আদার্স কোনো কাজ করি না, মানে অন্য যে কোনো একটা কাজ করা বা টাকা জমানো বা অন্য কিছু করা, এরকম কোনো কিছু কিন্তু আমি করতেছি না। আমি সম্পূর্ণ ওইটার উপরে আমি নির্ভর হয়ে পড়ে আছি। তো দেখা যাচ্ছে এরকম করতে করতে ও তখন একদিন আমি মাকে নিয়ে আসছি, এবং মাকে আনার পরে মারে যখন আমি ওরে দেখাইলাম, মা দেখে আমারে বলতেছে, এটা কি মানুষ না কোনো পরী না কোনো জিন? আমি বললাম, কি তুমি মানে উল্টাপাল্টা কথা বলো, পরী না জিন? পরী বা জিন হতে যাবে কেন? এই মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, আমি ওরে বিয়ে করছি, ওর বাড়ি ঢাকা। আমার মা আমাকে পাশের রুমে এসে ডাক দিয়া বলে, আসলে কি মেয়ের বাড়ি ঢাকা? আমি বললাম, হ্যাঁ। মেয়ে তো বললো মেয়ের বাড়ি ঢাকা। মা আমাকে বলে, মেয়েটাকে দেখে আমার কাছে কোনো মেয়ে মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে। আমি বললাম, মা ও তো ঢাকাইয়া মেয়ে, এই জন্য এতটা সুন্দর, এতটা ফর্সা, তুমি এরকম কোনো কিছু মনে করো না, ও আসলেই অনেক ভালো। আমার মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে ঠিক আছে। এই কথা বলে মা তখন আমাকে গ্রিন সিগন্যাল দিল, এবং দেওয়ার পরে আমি তার 3 দিন পরে তার নিয়ে তখন আমি আমার বাড়িতে গেলাম। এবং বাড়িতে যাওয়ার পরে
সবাই আমার উপরে খুব রাগান্বিত ছিল। আমার মা তো ঠান্ডাই ছিল, বাবা সহ ভাইয়েরা যারা ছিল সবাই মোটামুটি খুব গরম ছিল যে আমি হুটহাট করে বিয়ে করে মেয়ে নিয়ে আসছি। কিন্তু আমার বউয়ের দিকে যে একবার তাকাইছে, আমার বউকে যে একবার দেখছে সেই চুপ হয়ে গেছে। সে আর কোনো কথা বলে না যে এত সুন্দর মেয়ে, এরপরে তো আর কিছু থাকতে পারে না। মাও রাজি, ভাইয়েরাও রাজি, আমার বোনও রাজি, বা সবাই তখন রাজি হয়ে গেল। ও তখন আমার ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে থাকতেছে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি যে ও না বাসায় কোনো কাজ করতো না। ঘরের মধ্যে যে আনুষঙ্গিক কাজগুলো হয় ঘরের বাইরে যেত না, সবসময় ঘরের মধ্যে থাকতো। তো আমার মা বলতো ওরে বাইরে আসে না, একটু সূর্যের আলোতে যায় না, চাঁদের আলোতে যায় না, সবসময় ঘরের মধ্যে বসে থাকে। এবং এভাবে বসে থাকলে কি মানুষ ভালো থাকে? মা আমাকে বারবার বলতেছে। আমি বলি যে মা, আসলে ঢাকায় বসবাস করা মেয়ে তো, তাই ধুলাবালির মধ্যে খুব একটা যেতে চায় না। আমাদের গ্রাম তো, হয়তো আমাদের গ্রামের সাথেও অ্যাডজাস্ট হতে পারতেছে না, গ্রামের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে পারে না, এই জন্য মনে হয় খুব বেশি একটা বাইরে যায় না। আমার মা বলেন না, এরপরও এইভাবে ঘরের মধ্যে বসে থাকাটা খারাপ দেখায়, ওরে একটু মাঝে মাঝে বাইরে আন। এরকম করে করে মাঝে মাঝে বাইরে আনতাম, বাইরে বাইরে আনতে যেতাম, কিন্তু আসতে চাইতো না। এইভাবে প্রায় 4 মাসের মতো ওর সাথে আমার সংসার হয়। ইতিমধ্যে আমার মা, আমার পরিবার বা আমি ওকে কিন্তু বারবার জিজ্ঞেস করতাম যে ঢাকায় তুমি কোন পরিবারের মেয়ে, বা ঢাকায় তোমার বাবার বাড়ি কোথায়, তোমার বাবা মায়ের অ্যাড্রেস দাও। ও আমাকে সবসময় বলতো যে না, আমি চাই না যে আমার বাবা মায়ের সাথে আমার আর কখনো দেখা হোক, তাদের সাথে আমার কথা হোক, আমি কখনোই তাদের সামনে যেতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করছি, এবং তোমার সাথেই জীবনের বাকি সময়টা কাটাতে চাই। আমি আমার বাপ মায়ের কাছে যেতে চাই না। এইভাবে প্রায় 4 দিনের মতো, আপনার 4 মাসের মতো কেটে যায়। এবং 4-5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওর গর্ভে না কোনো সন্তানাদি হয় না। এবং এই যে বেবি হচ্ছে না, সন্তান হচ্ছে না, এইটা নিয়ে না আমার মায়ের মাঝে অনেক উদ্বেগ দেখা দিয়েছে যে কী ব্যাপার, বিয়ে করলাম আজকে এত মাস হয়ে গেল, কোনো সন্তানাদি কেন হচ্ছে না, কোনো বেবি কেন হচ্ছে না। মা প্রতিনিয়ত আমাকে বলে বাচ্চা কাচ্চা হয় না কেন, বাচ্চা কাচ্চা না হইলে কি আর সংসার ঠিক থাকে, একটা বাচ্চা কাচ্চা নেই। তা আমিও বাচ্চা কাচ্চার জন্য চেষ্টা করি, ও চেষ্টা করে, কিন্তু বেবি যদি আল্লাহ না দেয় তাহলে কী বা করার আছে বলেন। এরকম করে 4 থেকে 5 মাসের মাথায় আমাদের একজন কবিরাজ আছে, আসলে ওনাকে কবিরাজ বলবো না, আমার এক নানা, নাম হচ্ছে দুলা মিয়া, সবাই ওনাকে দুলা মিয়া বলে ডাকে, কিন্তু তিনি হচ্ছে কি একজন কবিরাজ, একজন তান্ত্রিক বড় মাপের কবিরাজ। একদিন হলো কি, উনি আমাদের পাশের একটা গ্রামে আসছে কোনো একটা রুগী দেখার জন্য বা কিছু একটা দেখে, দুপুরের দিকে উনি আমাদের ঘরে আসছে। তো ও আমাদের বাড়িতে আসছে, উঠানে আসছে। আসার পরে ওই সময় আপনি খেয়াল করে শুনবেন, ছায়া ছিল আমার ঘরের মধ্যে, রুমের মধ্যে। আমি উঠানের মধ্যে একটু কাজ করতেছি, কি জানি কাজ করতেছিলাম বাঁশ দিয়া। ওই সময়ের মধ্যে উনি তখন ঘরে উঠানে আসছে, আইসা আমার মায়ের ডাক দিছে। দেওয়ার পর আমি দৌড়ে যাই নানার দেখে, নানার সালাম দিলাম। দেওয়ার পরে চেয়ারে বসাইলাম, নানা চেয়ারে বসছে। বলে তোর মা কে? মা আছে। মারে ডাক দিছে, মা আসছে। পরে মারে বলতেছে আমার 1 গ্লাস পানি দে। মা তখন আইনি 1 গ্লাস পানি দিল। দেওয়ার পরে উনি বলতেছে কী ব্যাপার, তোর কোনো খোঁজ খবর নাই, ভালো আছিস? শুনলাম তোর ছেলের নাকি বিয়ে করাইছিস, তা তোর ছেলের বউ তো আমি দেখলাম না। আমার মা তখন বলতেছে বাবারে, বিয়ে তো করাইছি, কিন্তু করাইয়া তো এখন মহা বিপদে আছি। ছেলে ঢাকায় কোন পরিবারে বিয়ে করছে, কোন জায়গায় বিয়ে করছে, মেয়ের বাপ মায়ের কোনো ঠিকানা জানি না। মেয়ে তার বাপ মায়ের ঠিকানাও দেয় না, এবং আজকে বিয়ে করছে 5 মাস। 5 মাস ধরে মেয়ের গর্ভে কোনো সন্তানাদিও হয় না। এখন সন্তানাদিও হয় না, মেয়ের কোনো ঠিকানাও জানি না। এখন এরকম মেয়ে নিয়ে ছেলের নিয়ে সংসার করাইতে আসি। তো আমার নানা তখন বললো একটা কাজ কর, দেখি সন্তান হয় না কেন, তোর বৌমারে নিয়ে আয়, সামনে আন দেখি। এবং এই মুহূর্তে মা তখন ঘরে গেল ওকে ডাক দেওয়ার জন্য। ঘরে ডাক দেওয়ার জন্য যাওয়ার পরে মা আমারে ঘর থেকে এসে আমারে বলতেছে যে নাজমুল রে, ছায়া কই? আমি বললাম ঘরের মধ্যেই তো ছিল। মা বলে কই, ঘরে নাই তো। এবার আমিও রুমের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি যে ও রুমে নাই। প্রথমত দেখলাম যে রুমের মধ্যে তার জুতাগুলো পড়ে আছে, যে জুতা সে পায়ে দেয়, ওই কিন্তু কোনো দিনও আপনার ও যে জুতা পরতো এগুলো হিলের মতো করে, আপনার আর্মিরে যেরকম বোর্ড হয় না, এরকম জুতাও সবসময় পরতো। তো কেন এরকম জুতাও পরতো এগুলো আমি বুঝতাম না। সবসময় আর্মিরা যেরকম জুতা পরে এরকম এই টাইপের জুতা পরতো, একদম যেটা হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতো, এরকম জুতা। তো এই জুতাগুলো পরে আছে, কিন্তু ও নাই, ও তো জুতা পরা ছাড়া কখনোই ঘরে বাইরে যাবে না। পরে আমার মাথায় তখন ডাউট ঢুকে গেল যে কী ব্যাপার, ও কোথায় গেল, ঘরে নাই কেন? আমি তখন তারা খোঁজার জন্য বের হলাম। আমি একদিকে খুঁজতেছি, মা একদিকে খুঁজতেছে, দুজনে দুই দিকেই খুঁজতেছি, কিন্তু ওরে আর পাওয়া যাচ্ছে না। এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি মারে বলি, মা খবরদার তুমি তো নানার কাছে যা বইলো না যে আমার বউরে পাওয়া যাচ্ছে না, তাহলে নানা তো খারাপ মনে করবে, এবং তিনি মনে করবে আমার বউ খারাপ বউ, এটা তুমি বইলো না। আমার মা বলে না না না, এটা বলবো না। এরপরে মা আর আমি অনেক খোঁজাখুঁজি করার পরে নানার সামনে আবারও আসছে। আসার পরে নানা বলতেছে, কী রে, নাজমুলের বউ কই?
আমার মা তখন বলতেছে, আরে বৌমা তো ওই বাড়িতে গেছে, একটু আসতে লেট হইব, আপনি কি ঘন্টাখানিক বসবেন? উনি বলে, না না না, আমি ঘন্টাখানিক বসবো না, আমি চলে যাব। তা তোরা যে তোদের বউ খুঁজতে বেরোইলি, তোর বউরে ডাকতে বেরোইলি, এর সময় আমি তোর উঠানের মধ্যে বসে তোর বাড়িটারে একটু সালাম দিলাম। তোর বাড়িটাই সালাম দিয়ে দেখতেছি তোর বাড়িতে একটা জিনের উত্তাপ আছে। তোর বাড়ির মধ্যে একটা জিনের উত্তাপ আছে, একটা জিন তোর বাড়ির চারপাশে ঘোরাফেরা করতেছে, তোর বাড়িতে আসতেছে যাইতেছে। তো এই জিনটাকে তো আটকাইতে হবে, জিনটা তো তোদের ক্ষতি করতে পারে। আমি বললাম যে কী বলেন আপনি? বলে, হ্যাঁ, জিনটা তো ক্ষতি করতে পারে, একটা কাজ কর, বাড়ির 4 কোণায় এই 4টা তাবিজ দিল, যেটা গাড়াইয়া দে আমাদের বাড়ির সীমানায়। আমার মা বলে, যা যা যা, তাড়াতাড়ি যেমনি বলছে এমনি কর। পরে আমার বাড়ির 4 কোণার মধ্যে যে বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে আমি তখন চারপাশে 4টা তাবিজ তখন পুঁতে দিলাম। তাবিজটা পুঁতে দেওয়ার পরে আমার নানা তখন বললো যে ঠিক আছে আমি চলে যাই। তাই আমার মা বললো, একটা হাদিয়া নিয়ে যান, আপনি তাবিজ দিলেন। বলে, না হাদিয়া লাগবে না, তোরে দেখতে আসছে, ভালো লাগছে, তোরে দেখে গেছি, ওইটুকুই ভালো, আমার হাদিয়ার দরকার নাই। এই বলে নানা তখন আবারও রিক্সা করে আমাদের গ্রাম থেকে চলে গেল। নানা চলে যাওয়ার পরে এবার মা আর আমি তো পাগল হয়ে গেলাম যে কী ব্যাপার, সায়া তাহলে কোথায় গেল? সায়া তাহলে কোথায় গেল? সায়াকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? মাও তখন সায়ারে খুঁজতেছে একদিকে, আমিও খুঁজতেছি আরেকদিকে। দুইজন দুদিকে সায়াকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও ছায়ার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এবং মনে হলো, কি রে, ছায়া কোথায় গেল? পাইতেছি না দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা আসার পরে আমার মা তখন আমারে বলে, মনে হয় ও ভাইগে গেছে, ও মনে হয় ওর বাপের বাড়িতে চলে গেছে। এইসব মেয়ে, ঢাকাইয়া মেয়ে, তার ঠিকানা জানিস না, ঘর চিনিস না, বাড়ি চিনিস না, এরকম একটা মেয়ের হুট করে বিয়ে করে নিয়ে আসলি, এই মেয়ে কি আর ভালো হবে? এই মেয়ে তো কোনোদিনও ভালো হবে না। এই মেয়ে অবশ্যই তার পরিবারের কাছে চলে গেছে, এবং এই মেয়ে নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নাই। এগুলা মাথা থেকে ফেলে দে, এগুলা মাথা থেকে ঝাড়, আল্লাহ আল্লাহ করে চলে গেছে, ভালো হয়েছে, তোরে আমরা দেখি শুনে আরেকটা বিয়ে করাবো, আমার মা আমারে বলে। আর আমার তো কিয়ামত হয়ে গেল, আমি ছায়া ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করতে পারি না। আমি মুহূর্তের মধ্যে ঘরে গেলাম। ভাই, ঘরে গিয়ে দেখলাম কি জানেন, ঘরের একটা সুতাও নেওয়া যায় না, শুধু পরনের কাপড় ব্যতীত পায়ের জুতাগুলো পর্যন্ত রেখে চলে গেছে। তাহলে ও কোথায় গেল? আমার মনে তখন একটাই প্রশ্ন বারবার উদয় হচ্ছে যে ও গেলটা কোথায়? ঘরে জামা কাপড়ের জায়গায় আছে, জুতোও পরে আছে, সব কিছু ঠিকঠাক মতো আগের মতোই জায়গার মধ্যে পড়ে আছে। তাহলে ও কোথায় গেল? ও কোন জায়গায় চলে গেল? আমি আবারও ওকে খোঁজার জন্য পাগল হয়ে গেলাম, মরিয়া হয়ে গেলাম। কোথায় ওরে খুঁজে বের করা যায়, কোথায় ওরে পাওয়া যায়? 1 দিন 2 দিন 3 দিন করে দিনগুলো পার হচ্ছে, আর আমি খুঁজতেছি। আমার মা মানুষের কাছে যে বলবে, এটাও লজ্জার ব্যাপার। ছেলের বউ বাড়ি থেকে এমনি পালায় গেছে, চলে গেছে, লোকে যদি শুনে, তা লোকে শুনলেও বা কী বলবে? এরকম লজ্জা শরমের কথা মানে মানুষের কাছে তো আর বলা যায় না। এবং একটা পর্যায়ে আমি তখন মারে বললাম যে, মা, ও কোথায় চলে গেল? বিভিন্নভাবে খোঁজাখুঁজি করি, না, নাই, আর ওরে পাওয়াই যায় না। আমি আর কোথাও ওর কোনো সন্ধান খুঁজে পাইতেছি না, মানে কোনো জায়গায় ও নাই। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 18 থেকে 20 দিন পরে একদিন হলো কি, আমি আমাদের রাস্তার পাশে আপনার আসরের নামাজের কিছুক্ষণ পরে, ওই যে একটা পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ি এক ইটের রাস্তার পাশে, ওইখানে আবার মাঠ আছে, মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে, মাঠের মধ্যে ছেলেরা খেলে। আমি ওই কী করলাম, পাহাড়ের নিচের ওই রাস্তার মধ্যে বসে আছি। এমন সময় ও কোত্থেকে হঠাৎ করে মনে আমার সামনে আসছে। ওরে দেখার পর তো আমি চিৎকার দিয়ে যে ওরে জড়ায় ধরলাম যে, এই ছায়া, তুমি কই গেলা? ছায়া, তুমি কই গেছোলা? ও তখন কিছু বলে না, নিচের দিকে তাকিয়ে আসছে। আমি বললাম, কোথায় গেছো বলো? তুমি হঠাৎ করে ঘর থেকে উধাও হয়ে গেলা, কই গেলা? ও বলে, আমি ঢাকায় গেছি। ঢাকায় গেছো? ঢাকায় কেন গেছো? এই সময় একটা বিষয় বলে রাখি, ছায়া চলে যাওয়ার পরে আমি কিন্তু আবারও নেশা করতে শুরু করে দিয়েছিলাম, টুকিটাকি আবারও নেশা করতে শুরু করছি। ও আমারে বলে, আমি তোমার আইসা বাড়িতে অনেক খুঁজছি, তোমারে পাই নাই। আচ্ছা, তুমি আবার নেশা শুরু করছো কেন? আমি বললাম, তুমি বাড়ি চলো, রাস্তার মধ্যে কথা বলবো, মানুষে দেখলে খারাপ বলবে। বলে, আমি বাড়ি যাব না, তুমি আমার সাথে এখানেই কথা বলো, অথবা তুমি আমাকে তোমার ওই গোডাউনে নিয়ে চলো। আমি বললাম, ওই গোডাউনে তো এখন আমি অনেক দিন ধরে যাই না, ওইটা তালা মারে রাখা, ওইটা তো আমি বিক্রিও করি না, আগের মতোই আছে, আর চাবিটা বাড়িতে। ও আমাকে বলে, ঠিক আছে, চাবি নিয়ে আসো, আমি এখানে দাঁড়াইছি। আমি বললাম, তুমি বাড়ি চলো। বলে, না, আমি বাড়ি যাবো না, সমস্যা আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার সাথে যে তোমার দেখা হয়েছে, তুমি যে আমার সাথে এখানে কথা বলছো, তুমি যে চাবির জন্য যাইতেছো, এটা কিন্তু তোমার আম্মাকে বলবা না, শুধু তোমার আম্মাকে না, তোমার পরিবারের কাউকেই বলবা না। আমি তখন বললাম, কেন? এরা জানলে কি হবে? ও আমাকে বলে, তুমি কি আমার কথা শুনবে না? আমি আবার ঢাকায় চলে যাব। আমি বললাম, না, আমি তোমার কথা শুনবো, তুমি ঢাকায় যেও না, আচ্ছা আমি চাবি আনতেছি। এই বলে দৌড়ে বাড়ি থেকে বাইকটা নিলাম এবং চাবিটা বাইকটা নিয়ে আসছি, দেখলাম ওখানে দাঁড়ায় আছে। ওরে বাইকের মধ্যে আবার উঠে আমি তখন ওইখানে গেছি। যাওয়ার পর ওই ঘরটায় তো অনেক মাস ধরে যাই না, ময়লা টয়লা, দুজনে মিলে এটারে পরিষ্কার করলাম। পরিষ্কার করতে করতে আপনার রাত তখন প্রায় 9টা থেকে 10টার মতো বেজে গেছে। ওখানে কিন্তু কারেন্টও নাই, মানে কারেন্টের লাইনও কেটে দিয়েছি।
পরে এভাবে আপনার প্রদীপ টদীপ দিয়ে কোনোরকম কাজ টাজ করছি। পরে আমি বললাম যে ছায়া, তুমি এটা কেন পরিষ্কার করলা, এটা কেন ঠিকঠাক করলা, তুমি বাড়িতে কেন যাবা না? আমাকে বলে আমি বাড়িতে যাব না, আর আমি যে ফিরে আসছি এটাও তোমার আম্মাকে তুমি কখনোই বলবা না। আমি তখন বললাম কারণটা কি, কী কারণে তুমি আমার সাথে এরকম করতেছো? আমার মাকে বললে কি হবে, মানে সমস্যা কি এটা তো তুমি আমাকে জানাবা, আমাকে বলবা কি হয়েছে আমাকে বলো তো। ও আমাকে বলে দেখো নাজমুল, আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলি, আমি তোমার পরিবারে না থাকতে চাই না। তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার ভাইয়ের বউয়েরা আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমার পরিবারের প্রতিটা মানুষ ওর সাথে অনেক ভালো ব্যবহার করতো। কেউ কখনো খারাপ আচরণ করতো না, খারাপ কোনো ব্যবহার করতো না, সবাই ওর সাথে ভালো ব্যবহার করতো। কিন্তু ও আমারে বলতেছে আমার পরিবারের মানুষগুলো নাকি ওর সাথে ভালো ব্যবহার করে না, ওর সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমাদের পরিবারে যাবে না। আর আমি যাতে আমার মায়েরে না বলি যে আমাদের পরিবারে গেছে বা ও ফিরে আসছে, এরকম করে আরও 3-4 দিন কেটে গেল। তো মা তো ডাউট করতেছে আমি হঠাৎ পরিবর্তন হয়ে গেলাম, রাতের বেলায় ঘরে আসি না, বাড়িতে আসি না, রাতের বেলায় কই থাকি। এমনি এমনি মা আমারে সব সময় ধরছে যে রাতের বেলায় কই থাকিস, কোন জায়গায় থাকিস, তুই বল, ঘরে আসোস না, আগের মতো করে থাকোস না, কী হয়েছে? এই বলে মা তখন আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগছে, মেয়ে খোঁজা শুরু করছে। এদিক থেকে মেয়ে দেখে, ওদিক থেকে মেয়ে দেখে, মানে আমাকে বিয়ে করাই দিবে। একটা পর্যায়ে আমি ছায়াকে না বলে আমি তখন মাকে সত্যিটা বলে দিলাম যে মা, তুমি যে আমাকে বিয়ে করাবা বলতেছ, ঘটনা তো মা এরকম এরকম। মা আমাকে বলে কি বললি তুই, এটা এটা কেমনি কি, চল আমি দেখবাম। বলে না, ছায়া মানা করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে নিতে পারবো না। কিন্তু ও আসছে এবং ও আমার সাথে ওই পাহাড়ের নিচে ঘরের মধ্যে এইভাবে আছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে এইভাবে সময়গুলো কাটতেছে। আম্মা বারবার চেষ্টা করে যাওয়ার জন্য, আমি মায়েরই নেই না। এরকম করতে করতে মা কীভাবে জানি ওই নানার কাছ থেকে, মানে দুলা নানার কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসছে। আইনা আমাকে তাবিজটা পরাই দিছে। তাবিজটা পরাইয়া বলতেছে এই তাবিজটা কিন্তু খুলবি না, তাবিজটা তো সাথে রাখবি। কেন মা আমাকে তাবিজটা পরাই দিল হঠাৎ করে, এটা আমি বুঝতে পারলাম না। তাবিজটা পরিহিত অবস্থায় আমি যখন ছায়ার সামনে গেলাম, ছায়া তখন খুব রাগ করে আছে, আমার সাথে খুব একটা কথা বলে না, আমার দিকে চোখ গোড়ায় গোড়ায় তাকাইতে আছে। আমি তখন বললাম কি ব্যাপার? বলে তাবিজ খোল, এমনিই বলে। আমি বললাম তাবিজ পরছি তুমি জানো কেমনে? আমি তো ফুলাতা শার্ট পরে আছি, তাবিজ তো দেখা যাওয়ার কথা না। ও আমাকে বলে তাবিজটা খুলে বাইরে ফেলে দিয়ে আয় যদি ভালো চাস। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে হঠাৎ করে বেরোইতেছি, বলতেছে শোন তাবিজটা পোড়ায় ফেল, আগুন দিয়ে পোড়ায় ফেল, তুই করে বলতেছে। আমি তখন এই প্রথমও আমার সাথে তুই করে মানে কথা বললো, এর আগে মনে হয় না যে কখনো আমাকে তুই করে বলছিল। বাইরে গেলাম এবং আগুন দিয়ে আমি তাবিজটা পোড়াই দিলাম। ও যে কথা বলতেছে ওর চোখগুলো মানে জ্বলতেছে। ঘরে আসছি, আসার পরে বললাম কি হয়েছে ছায়া? পরে বলতেছে আর কোনোদিন তাবিজ পরবা? আমি বললাম না। বলে তাবিজ পরলে ভালো না, এগুলো খারাপ। আমি বললাম আচ্ছা পরবো না। ওই দিনও আমার সাথে অনেক রাত গল্প করে। ও আমাকে বলে আচ্ছা নাজমুল, ধরো কোনো একদিন আমি চলে গেলাম, আমি একদিন থাকলাম না, তুমি কি খারাপ হয়ে যাবা? তুমি কি আবার ওই নেশা করবা, খারাপ লাইনে চলে যাবা, নাকি ভালো হবা? আমাকে বলো তো। আমি বললাম না, আমি ভালো হয়ে যাব, তুমি না থাকলেও ভালো হয়ে যাবো। আমাকে বলো আমাকে ধরে কথা দাও, আমার মাথায় হাত দিয়ে শপথ করো যদি আমি কোনোদিন নাও থাকি, আমি কোনোদিন চলেও যাই, তাহলে তুমি আর খারাপ হবে না, তুমি নেশা করবে না, তুমি ভালো করে চলবা। আমি বললাম তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? আমাকে বলে না, আমি তোমাকে ছেড়ে যাব না, হয়তো আমি মরেও যেতে পারি, মানুষের মরণ হয় না, আমি হয়তো মরেও যেতে পারি। তো এরকমও যদি হয় তাহলেও তুমি কখনো কিন্তু খারাপ কোনো লাইনে যাবা না, কোনো নেশাপানি করবা না। আমি বললাম না না না, আমি কোনো নেশাপানি করবো না, আমি কোনো খারাপ লাইনে যাব না, তুমি থাকো আমার সাথে। তো এরকম করে সেদিন রাতে আমার ভিতরে অনেকটা সন্দেহ ঢুকে যায়। সত্যি কথা বলতে, একে তো তাবিজ সে আমার কাছ থেকে খুলে নেয়, তাই তাবিজটা খুলে ফেলে। এরপরে সে আমাকে হঠাৎ করে এগুলো বলে, তার চাল চলন আচার আচরণ সব কিছু স্বাভাবিক মানুষের মতো ছিল না। এবং এইটা না থাকার পরে আমি পরিপূর্ণভাবে তার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম এবং দিনে দিনে সে জানি কেমন চেঞ্জ হয়ে যায়। আমার মায়ের কাছে গেলে মা আমার বলে তাবিজ কই, তাবিজ পরশ নাই কেন? আমি বললাম এরকম এরকম ঘটনা, ও আমার তাবিজ পড়তে মানা করছে, আমার তাবিজ পড়তে মানা করছে, তাবিজও ফালাই দিছে। এইটা বলার পরে মা তখন ওই দিন করলো কি, আমাকে জোর করে ওই নানার কাছে নিয়ে গেছে। নানার কাছে নিয়ে যাওয়ার পরে নানা আমার দেখা বলতেছে আরে তারা তো শেষ করে ফেলতেছে, এটা তো ভালোর জন্যই তার কাছে আসছে, কিন্তু করতেছে তো তার ক্ষতি। সে তো আর কখনো বিয়ে করে কারোর সাথে সংসার করতে পারবে না, এবং বিয়ে করলেও তার ঘরে কোনো সন্তানাদি হবে না। ও যে এটার সাথে থাকতেছে এটা তো মানুষ না, এটা তো একটা পরিজ বা জিন। উনি নানা ডাইরেক্ট বলে। মা বলে কি বলেন, এত মাস ধরে আমার ঘরে ছিল, আমার বাড়ি ছিল,
এটা একটা জিন? বলে হ্যাঁ এটা একটা জিন। যদি বিশ্বাস না করস তাই তোর ছেলেরে নিয়ে যা, সাথে এই তাবিজটা নিয়ে যা, নাহলে তোকে ক্ষতি করবো। এই তাবিজটা হাতে নিয়ে যা, নিয়ে গিয়া দেখ ওই মেয়ে আছে কিনা। আমি বললাম না না, ও যদি জিন হয়ে থাকে তাহলে সত্যিও চলে যাবে, আর যদি আপনি চলেন আমার সাথে। নানা বলে না আমি যাব না, আমারে নিস না। আমি বললাম না না না, আপনি আমার সাথে চলেন, ও যদি জিন হয় তাহলে তো চলে যাবে। নানা বলে ও তুই গেলেও চলে যাবে, তোর মাকে নিয়ে যা, তাবিজটা নিয়ে যাও, থাকবে না। আমি বললাম চলেন আপনি। জোর করে তখন আমি নানাকে নিয়ে আমার ওই পাহাড়ের চূড়ায় বাড়ির মধ্যে রওনা দিলাম। আমরা তখন ওইখানে গেলাম এবং যাওয়ার পরে যেটা দেখলাম, ঘরের মধ্যে ও নাই। আপনি বিশ্বাস করবেন না ভাই, বাইরে তালা মেরে দিয়ে রাখছি, বাইরের গেটে তালা মারা, ভিতর থেকে ও কীভাবে যাবে? দরজা জানালা যা আছে সবই বন্ধ, কোনো জায়গা দিয়ে একটা পিঁপড়ে ঢুকার মতো সুযোগ নাই। বাইরে দিয়ে আমি তালা মেরে রাখছি, তাও ভিতরে নাই। মুহূর্তের মধ্যে আমি ওই জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারার পরে আমার নানা আর মা তখন আমাকে ধরাধরি করে বাড়িতে আনে। আনার পরে আমার হাতে পায়ে সব জায়গায় তাবিজ পরাইয়া দেয়। আমার মা বলতেছে এটা মানুষ না, এটা একটা পরী। আমি বললাম পরী হোক আর যাই হোক, আমি ওরে ভালোবাসি, আমার ওরে লাগবে, আমি ওরে ছাড়া বাঁচবো না। আমার মা তখন আমার বলতেছে পাগলামি করবি না, পাগলামির একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করবি না, মানুষ কেমনে পরিণে বিয়ে করে। আমি বলি মা তুমি যাই বলো, তুমি যেটাই বলো, আমি সায়রে ভালোবাসি, আমি সায়রে ছাড়া বাঁচবো না। আমার মা আমারে বলতেছে এই মেয়ে চলে গেছে, তাই আমি তোর আরেকটা বিয়ে করাবো। আমি বললাম আমি বিয়ে করবো না। তুমি আমার বিয়ে করাইবে তো আমি বিয়ে করবো না, আমি বিয়ে করি না। মা আমাকে বারবার বারবার, আমার বিশ্বাস যে না সায়া একদিন আমার কাছে ফিরে আসবে, আমি সায়ার একদিন ফিরে পাবো, ও একদিন আমার কাছে ফিরে আসবে, মানে এইরকম একটা বিশ্বাস তখন আমার মনে ছিল। এবং মনে থাকার পরে আমি বারবার শুধু সায়ের পিছনেই ঘুরতাম। ও একদিন হয়তো ফিরে আসবে, এসে ও সরি বলবে, আমার সাথে সংসার করবে। এবং আমি কিন্তু তখন নেশাও করতাম না, যে একটা নেশার জগতে ঢুকে যাই, যে ওরে ওয়াদা করছিলাম, ওর সাথে শপথ করছিলাম, যার জন্য আমি আর নেশা করি না। আমার 2 হাতে তাবিজ, পায়ে তাবিজ, কোমরে তাবিজ, পুরো শরীরটা একটা তাবিজে ঢাকা। আমি বারবার কান্নাকাটি করি, মার কাছে বলি আমি সায়ের ছাড়া ভাল লাগে না, মা বিয়ের কথা বলে আমি বিয়েও করি না। এভাবে প্রায় আপনার 7টা বৎসরের মতো কেটে যায়। এই 7 বৎসর আমার কিভাবে কাটে আমি আল্লাহ ছাড়া কাউরি বুঝাইতে পারবো না। বাইরে ভাই এমন এক যন্ত্রণার মধ্যে আমার দিনগুলো কাটে, আমি খাই না, দাই না, ঘুমাই না, এবং 24টা ঘন্টা মনে হয় যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এবং এই 7 বৎসর পরে একদিন হঠাৎ করে আমি আবারও সায়ারে দেখলাম আমাদের এখানে একটা ট্যুরিস্ট প্লেসের মধ্যে, ওইখানে আমি একটা কাজে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে দেখলাম যে সায়া একটা লোকের সাথে বসে আছে। ওইখানে দেখার পর আমি দৌড়ে ওর সামনে গেছি, সামনে যেয়ে বলতেছি সায়া তুমি এখানে বসে আসো, তুই না বসে আসো কেন, এই লোককে? পরে আমাকে বলতেছে আপনি কি? ওর কণ্ঠ কিন্তু পুরো চেঞ্জ, মানে কণ্ঠটা আগের মতো নয়, চেহারাটা আগের মতোই আছে মোটামুটি, বাট কণ্ঠটা পরিবর্তন। আমি বললাম সায়া তুমি কি বলতেছো, তুমি আমাকে চিনো না? পরে বলতেছে কি সায়া সায়া করতেছেন, আপনি কারে সায়া বলতেছেন? আমার নাম তো সায়া না, আমার নাম হাসনা। আমি বললাম কি তোমার নাম হাসনা, তোমার নাম সায়া? এই বলে হাত ধরে টানাটানি করতেছি। কিন্তু একটা কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে আমি এত মাস ওর সাথে সংসার করছি, আমি কোনো ছবি উঠাই নাই, এবং ছবি ওঠানোর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না যে ওর সাথে একটা ছবি উঠাইতে পারি। তখন হয়তো মোবাইলে ক্যামেরা ছিল না, কিন্তু স্টুডিও তো ছিল, আমি কোনো স্টুডিওতে ওর সাথে ছবি উঠাই নাই। ওই লোকে তখন মানে ধস্তাধস্তি করতেছে, ওই সময় যে পর্যটক পুলিশ বা অন্য লোকজন তখন আসছে, আইসা আমার অনেকেই চিনে, নাজমুল কী হয়েছে? আমি বললাম আরে আমার বউ, আমার বিবাহিত বউ, আমার সাথে 1 বছরের মতো সংসার করছে, এখন দেখতেছি এই লোকের সাথে বসে আছে, এইটা কি? পরে সবাই বলতেছে এটা কী ধরনের কথা। আমি তখন আমার এলাকার 2টা পোলারে বলছে তোরা এখানে থাক, আমি মারে নিয়ে আসতেছি। আমি দৌড়িয়ে তখন মারের বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি মারে নিয়ে আসছি। মাও তো ওরে দেখে অবাক, মা বলে এটাই তো আমার ছেলের বউ, এই তো আমার ছেলের বউ, আমার ঘরে ছিল, বাড়িতে ছিল, আমাদের সাথে সংসার করছে। ওই লোকে বলতেছে আপনি পাগল হয়ে গেলেন নাকি, এইটা আমার বউ, আপনাদের কী বলতেছেন এটা? আমি আজকে বিয়ে করছি 4 বছর হয়েছে, এটা কি বলেন? আমার মা বলতেছে কি 4 বছর হয়েছে, আপনি পাগল হয়ে গেছেন নাকি, কিসের 4 বছর? এইটা আমার ছেলের বউ। এমনি ধমকাধমকির মধ্যে ওই একটা কটেজ ছিল, ওই কটেজের মধ্যে তখন এই মানে মেয়েটারা হাসনারা আটকায় রাখা হয়। এবং আমাদের এলাকা থেকে আমার আত্মীয় স্বজন যারা যারা হাসনাকে দেখছে, মানে আপনার সায়াকে দেখছে, এরা মোটামুটি সবাই আসে, সবাই এসে বলতেছে হ্যাঁ এটাই তো এই ছেলের সাথেই তো সংসার করছে, এটাই তো ওর বউ, এটাই তো সবাই বলে, কিন্তু এই লোকে বিশ্বাস করাইতে পারে না। এবং না পারা পরে সারাটা রাত এখানে একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা ঝগড়া ঝাঁটির মধ্যে রাতটা কেটে সারা রাত আমি এখানে মধ্যে থাকি। এখানে পুলিশ পর্যন্ত চলে আসে, প্রশাসনের লোকজন পর্যন্ত আসে। এবং সকালবেলা আমার মা তখন করছে কি, আমারে বলে একটা কাজ কর, যা তোর নানারে নিয়ে আয়, তোর ধুলা নানারে নিয়ে আয়। আমি বললাম যে কেন? বলে তুই নিয়ে আয়। পরে আমি গেছি ধুলা নানার বাড়িতে, যাইয়া নানারে বললাম যে নানা মা আপনার যাইতে বলছে এমন এমন ঘটনা। নানা বলে আমি তো ব্যস্ত আছি, এখন যাইতে পারবো না। আমি বললাম যাওয়াই লাগবে। আমি জোর করে নানার তখন নিয়ে আসি, আনার পরে নানার ওইখানে আনি,
আনার পরে নানা মানে বিষয়টা সব কিছু আগে শুনছে, সবার কাছে শুনছে, পুলিশও আছে, পুলিশের কাছ থেকেও শুনছে, আমার কাছ থেকে শুনছে, ওই ছায়া যে নিজেরা হাসনা দাবি করে হাসনার কাছ থেকে শুনছে, ওর স্বামীর কাছ থেকেও শুনছে। সব কিছু শোনার পরে নানা বলতেছে যে এই চল এখান থেকে চল, এখান থেকে চল, এই মেয়েরে রেখে দিয়ে ওরে তুই নিতে দিস না, এখান থেকে চল। আমি বললাম যে না, আমি ওরে নিয়ে যাবো, ওরে আমি নিয়ে যাব, ওরে আমি নিয়ে যাবো, ওরে আমি এখানে থাকতে দিব না, ওরে আমি আর থাকতে দিব না। পরে নানা হাসনার মানে ওই যেই হাসনা যেই ও বলে ওর জামাইরে তখন জিজ্ঞেস করে আপনার ওয়াইফের জীবনে কোনো ঘটনা আছে? আপনার শ্বশুর শাশুড়ি বলে না, কোনো ঘটনা নাই। আমার নানা তখন বলে দেখেন আপনি কথা লুকেন না, সত্যিটা বললে আপনার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। যদি পারেন মেহেরবানি করে সত্যি কথাটা বলেন যে আপনার ওয়াইফ কি কখনো বাড়ি থেকে চলে গেছিল? ওনারা কি মাঝে মাঝে পাওয়া যায় না? বলে হ্যাঁ, মাঝে মাঝে ওরা পাওয়া যায় না। বলে মাঝে মাঝে পাওয়া যায় না কীরকম সময়? বলে 3 মাস 4 মাস, মাঝে মাঝে 1 বছরও হঠাৎ করে কই জানি চলে যায়, এরপর আবার ফিরে আসে, ওরা মাঝে মাঝে পাওয়া যায় না। আমি বলি হ্যাঁ দেখছেন দেখছেন, এটাই তো কথা। আমার নানা বলে তুই চুপ করে থাক, আমি কথা বলি এরপরে তুই কথা বলিস। পরে আমার নানা ওই লোকটারে জিজ্ঞেস করে আপনার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে বলেন তো। বলে আমার শাশুড়ি ছিল একজন তান্ত্রিক, মানে কবিরাজ মহিলা ছিল, কবিরাজি করতো, এবং আমার বউ হাসনাকে দিয়েও কবিরাজি করাইতো এবং ওর মাধ্যমে জিন হাজির করতো, কালো জাদু করতো বা এই ধরনের কাজকর্ম করতো। ও অনেক সুন্দর ছিল, যার জন্য আমার পরিবার থেকে ওরে বিয়ে করে আনে, এবং বিয়ে করে আনার পরে আমাদের কোনো সন্তানাদি হয়নি। প্রায় 5 বছর, 4 থেকে 5 বছরের মতো আমরা সংসার করি, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ওই মাঝে মাঝে কই জানি চলে যায়, ওর সাথে একটা জিনের সমস্যা আছে। আমার নানা তখন বলল যে ওর মা যে পাপটা করছে, এই পাপের মাসল এই মেয়েটা দিয়ে যাচ্ছে, মেয়েটারে ভালো করে রাখেন। নানা বলতেছে মানে ওই মেয়ের জামাইরে যে মেয়েটারে ভালো করে রাখেন, নাহলে যে কোনো সময় আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারে। এই বলে নানাও তখন একটা পানি পড়া ওই লোকটার হাতে দেয়, বলে এই পানি পড়াটা আপনার বউয়ের শরীরে মাঝে মাঝে দিয়েন, পানি শেষ হয়ে গেলে আবার পানি মিশিয়ে মাঝে মাঝে দিয়েন, তো ওরে সাবধানে রাখেন। এটা বলে নানা আমার বলে এখান থেকে চল। আমি বললাম যাবো মানে? আমি তো আমার বউ নিয়ে যাব। আমার নানা বলে এখান থেকে চল, এখানে থাকিস না, চল চল। এবং নানা জোর করে পরে আমার বাড়িতে আনে, মানে আমাদের বাড়িতে আসার পর আমি বললাম নানা আপনি এটা কী করলেন? নানা তখন আমার বসায় বলতেছে আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো তুই মনোযোগ দিয়ে শুনবি, আমার প্রশ্নের জবাব তুই দিবি। তুই আগে কি করতি? আমি বললাম নানা আগে কী করতাম এটা তো আপনি জানেন। বলে এখন কি করিস? আমি বলি এখন আমি ওইসব কাজ করি না, কিন্তু আমি তো এখন কষ্টে আছি। নানা বলে তুই আগে খারাপ ছিলি, এখন ভালো হয়েছিস না? আমি বললাম হ্যাঁ ভালো হয়েছি। বলে কার জন্য ভালো হয়েছিস? আমি বললাম ছায়ার জন্য, ছায়াই তো আমার ভালো করে গেছে। বলে তাহলে সেই ছায়া তোরে ভালো করে গেছে, ওই ছায়ারে আর খুঁজিস না, ছায়ারে আর খুঁজিস না। আসলে ছায়া নামের কেউ নাই। যেই ছায়ারে তুই ভালোবেসেছিস, সংসার করতে চেয়েছিস, সংসার করেছিস, ওই ছায়া ছিল মূলত একটা পরী। এবং সে তুই না, এরকম 18টা ছেলেকে বিয়ে করে, এরকম 18টা বদমাইশ খারাপ লোককে ও ভালো লাইনে আনে। তোর যদি বিশ্বাস নয় আমি তোকে ঠিকানা দিব, এবং তুই ঠিকানা অনুসারে খোঁজ খবর নিয়ে দেখ, এবং সবাই তোর মতো করেই এই ছায়ারে খুঁজে বেড়াইতে আসে। হয়তো তুই সৌভাগ্যবশত ছায়ার দেখা পাইছিস হাসনার কাছে গিয়া, কিন্তু মূলত ছায়ার কোনো অস্তিত্ব নাই। ওই হাসনার চেহারা ব্যবহার করে ছায়া বিভিন্ন মানুষকে ও ভালো লাইনে আনে, খারাপ মানুষগুলোকে। আমি বললাম তাহলে হাসনার চেহারা কেন নেবে? বলে কারণ হাসনার চেহারা সে ব্যবহার করে এই কারণে, হাসনার চেহারা ব্যবহার করার অনুমতি হাসনার মা দিয়েছে পুরীকে, এই জন্যই হাসনার চেহারাটাও ব্যবহার করতে পারে। অন্য চেহারা নিয়ে এত সহজভাবে ও চলাফেরা করতে পারতো না। ওর মেয়েটার সাথে একটা ওই মেয়েকে দিয়ে আগে তার মা কবিরাজের কাজ করাতো, তান্ত্রিকের কাজ করাতো, এখান থেকে চেহারাটা ওরা নিয়েছে। তবে যেই পরীটার কথা আমি তোকে বলছি, এই পরীটা খারাপ না, এটা ভালো একটা পরী। ও তোর জীবনকে গড়ে তুলেছে, ও এখনও তোর ভালো চায়, ও এখনও তোর ভালো চায়, তোর সুস্থতা চায়। ও যদি তোর কোনো ক্ষতি করতো আমি ওরে ডেকে আনতাম, কিন্তু ও তোর কোনো ক্ষতি করে নাই, তাই আমি ওকে ডাকতে চাই না। আমি তখন নানার পায়ে ধরে বললাম নানা আমি একটা বারের সাথে কথা বলতে চাই, আমি একটা বারের সাথে কথা বলতে চাই। আমার নানা বলে তুই এরকম পাগলামি কেন করতেছিস? আমি বললাম নানা আপনার পায়ে ধরে বলে আমি একটা বার শুধু ওর সাথে দেখা করতে চাই। নানা তখন আমাকে বলে তোর ওই শরীরে ও তোর কাছে আসবে না, যে শরীর নিয়ে ও তোর সামনে আগে আসবে না, তবে ওর সাথে তুই কথা বলতে চাইলে আমি কথা বলাই দিব, তুই এখানে বয়। পরে বসছি, নানা কি জানি মন্ত্রতন্ত্র পড়ে আমার মায়ের মুখের মধ্যে 2টা ফু দিল। হঠাৎ করে ভাই আমার মা আমার বউ ছায়ার মতো কথা বলতে শুরু করে। আমার নানা বলে নে তুই কথা বল। আমি বললাম কে তুমি? বলে আমি ছায়া। আমি বললাম তুমি ছায়া হইলে তুমি আমার মায়ের শরীরে কেন? তুমি বেরিয়ে আসো। ও আমাকে বলে আমি আর ওই শরীরে তোমার সামনে আসবো না। তাই আমি বললাম যে তুমি আমার কাছে কেন আসছিলা? বলে তোমাকে ভালো করার জন্য। আমি বললাম আমাকে ভালো করার জন্য আমার জীবন আসলে? আমি তো তোমাকে ছাড়া এখন থাকতে পারতেছি না, তুমি চলে আসো। ও বলে যদি সত্যি আমার কোনো শরীর থাকতো
আমি তোমার সাথে এনে সংসার করতাম, আমার তো কোনো শরীর নাই, আমি তোমার কাছে আসতে পারবো না। আমি বললাম সায়া আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। ও বলে যদি আমাকে ভালোবাসো সত্যিকার অর্থে তবে তুমি ভালো থাকো, আমি দূর থেকে হলেও তোমার ওই ভালো থাকা দেখে যাব। এটাই সেদিন সায়ার সাথে আমার শেষ কথা হয়েছিল। এরপরে সায়ার সাথে আজ অবধি পর্যন্ত আমার আর কোনো কথা হয়নি। এরপরে আমার পরিবার আমাকে বিয়ে করায়, আমি বিয়ে করি। আজ আমার 3টা কন্যা সন্তান আছে। আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি কিছুদিন হয়েছে, আর ছোট আরও 2টা মেয়ে আছে। আমার 3 মেয়েকে, আমার বউকে নিয়ে আমি অনেক সুখে আছি। আমার আমি যেই হাসনার কথা বলছি, এই হাসনাকে পরিশেষে আমি বোন ডাকছি। হাসনার বাসায় মাঝে মাঝে আমি যাই, খাওয়া দাওয়া করি। হাসনা আমার বাসায় মাঝে মাঝে বেড়াইতে আসে, ওর সাথে আমার একটা ভাই বোনের মতো সম্পর্ক। আজও আমি সংসার করে আমার সংসার জীবনে আমি অনেক সুখে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি সায়াকে ভুলতে পারি না। সায়ার স্মৃতিগুলো আমাকে প্রতিটা মুহূর্তে পাগল করে তোলে। ঠিক যখনই সায়ার কথা মনে হয় তখনই চোখ দুটো জলে ভিজে যায়। আমি সায়াকে অসম্ভব রকমের ভালোবাসি। হয়তো সায়া কোনো মানুষ নয়, সায়া যেই রাজ্যে আছে সেই রাজ্যে সায়া ভালো থাকুক। সায়ার ভালো থাকা কামনা করে আমি যেমন বেঁচে আছি, আমার দৃঢ় বিশ্বাস আমার ভালো থাকা কামনা করেও সায়া বেঁচে আছে। এক জীবনে না হয় তার সাথে আমার দেখা হলো না, পরপারে হলেও সায়াকে আমি আমার শারীরিক কোনো রূপে পাবো, এই বিশ্বাস রেখেই আমি আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি। আপনার গল্পগুলো আমার ভালো লাগে, সে জায়গা থেকে আমি আমার গল্পটা আপনাকে জানালাম। চাইলে আমার গল্পটা আপনি রেকর্ড করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, বাইরে একেবারে মুষলধারে বৃষ্টি এবং বৃষ্টি মাখাই মুহূর্তে, বৃষ্টি মাখাই সময়টাতে গল্পটা রেকর্ড করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই গল্পটা সত্যি হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো একটা গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলেও এটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।